আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাযী জাআলাল হজ্জ রুকনান মিন আরকানিল ইসলাম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুরুতেই সকলকে সালাম ও ধন্যবাদ জানাই যারা আমাদের এই জুম মিটিং এ অংশগ্রহণ করেছেন। আল ওয়াসি ট্রাভেলস এর উদ্যোগে আয়োজিত আমাদের এই আয়োজন আমাদের হজ সফরকে সুন্দর, স্বাচ্ছন্দ্যময় এবং কোনো ঝামেলাহীন ভাবে হজ সফর আদায় করার জন্য আমাদের আয়োজন। আমরা যে যেখান থেকে সফর করি না কেন, আমাদের সফর সম্পর্কে যত জ্ঞান বেশি অর্জন হবে তত আমাদের সফরটা সুন্দর হবে ইনশাআল্লাহ। তো এই ধারাবাহিকতায় আজকে আমাদের জুম মিটিং এর চতুর্থ পর্ব। এই পর্বে শুরু থেকে আমি গত প্রত্যেক পর্বের ন্যায় আমাদের প্যাকেজ সম্পর্কে কিছু ধারণা বা হজের সফরের বিষয়গুলো কিরকম থাকে তার মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে। প্রথম বিষয় হচ্ছে শিফটিং প্যাকেজ বলতে কি বোঝায়। আমাদের প্রত্যেকটা প্যাকেজের মধ্যে এর আলোচনা দেওয়া আছে। যেমন শিফটিং প্যাকেজের বিষয় আমাদের প্রত্যেক প্যাকেজের মধ্যে লেখা আছে শিফটিং বলতে কি বোঝায়। হজের 5 দিন বাদে, হজের পূর্বে 3 দিন ও পরে 2 দিন জামারার নিকটে এসি ও লিফট সহ সাধারণ মানে বাড়িতে অবস্থান করতে হবে। মূলত হচ্ছে হজের 5 দিন বাদে, হজের পূর্বে 3 দিন ও পরে 2 দিন জামারার নিকটে কোনো হোটেল অবস্থান করা, ভিন্ন হোটেল অবস্থান করা, সেটাকে শিফটিং প্যাকেজ বলে। অর্থাৎ মক্কায় আমাদের যে সময়টা থাকতাম সেখান থেকে আমরা হজের জন্য একটা ভিন্ন হোটেলে শিফট করে যাব, এই জন্য এটাকে শিফটিং প্যাকেজ বলে। তো এই হোটেলটা আমরা কেন নেই বা কি কারণে এটা নেওয়ার প্রয়োজন পড়ে সেটা বোঝার জন্য আমাদের হজের সার্বিক আমলগুলো সংক্ষেপে বুঝতে হবে। হজের আমলগুলো সাধারণত কিরকম হয়ে থাকে, যে বিষয়টা যদি আমাদের সামনে থাকে তাহলে আমরা এই হোটেলের গুরুত্বটা কিছুটা হলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই বিষয়টা আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। হজের যে সার্বিক আমল সেটা আমরা সংক্ষেপে মানুষকে বোঝানোর জন্য এভাবে বলে থাকি। এটা আসলে কোনো পরিচয় বা কোনো সংজ্ঞা এরকম না, আমরা সংক্ষেপে বোঝার জন্য এভাবে বলে থাকি যে হজের আমল হচ্ছে সাধারণত 5 দিন। আর হজের আমলগুলো করতে হয় 5টি জায়গায়, 5 দিনে 5 স্থানে 9 কাজ করাকে হজ বলে। আমরা সহজে মুখস্থ করার জন্য বা সহজে আয়ত্তে রাখার জন্য আমরা এভাবে ভাগ করে থাকি। 5 দিনে 5 স্থানে 9 কাজ করাকে হজ বলে। কোন 5 দিন আমরা যদি জানার চেষ্টা করি, জিলহজ মাসে হজ হয়, আমরা প্রত্যেকে জানি। জিলহজ মাসের যেই 5 দিন হজের আমলগুলো করতে হয়, নির্দিষ্ট সময় হজের আমল করতে হয়, যে কোনো সময় করা যায় না। তো নির্দিষ্ট সময় যে হজের আমলটা করতে হয় সেটা হচ্ছে জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু হয়। 8, 9, 10, 11, 12 এটা হচ্ছে হজের 5 দিন। আর হজের 5 দিনে কি করতে হয়, 5 জায়গায় আমাদের কিছু আমল করতে হয়। 5টি জায়গা কি সেটা যদি আমরা সংক্ষেপে দেখি, অনেকে এটাকে 6টি 7টি জায়গা অনেকে ভাগ ভাগ করে বলে বা 4টি জায়গাও বলে। তো যাই হোক, আমরা 5টি জায়গা সংক্ষেপে বুঝার জন্য একটা ম্যাপ আমরা সামনে রেখেছি। যেমন শুরুতেই রেখেছি মিনার ময়দান, আরাফার ময়দান, মুজদালিফার ময়দান, জামারা ও বাইতুল্লাহ। এই 5টি জায়গায় আমাদের হজের সকল কাজ এই 5টি জায়গার মধ্যে সীমাবদ্ধ। তো মিনার ময়দান, এদিকে আমরা হজের যেমন প্রথম দিন, যেমন 8 তারিখে আমরা মিনার ময়দানে থাকবো। যদিও 7 তারিখে আমরা হোটেল থেকে বের হয়ে যাব, তারপর 8 তারিখে আমরা মিনার ময়দানে থাকবো। আরাফার ময়দান 9 তারিখে আমরা আরাফার ময়দানে থাকবো। মুজদালিফার ময়দানে 9 তারিখ রাতে আমরা মুজদালিফার ময়দানে থাকবো। বিষয়গুলো কিরকম হবে ডিটেলস আমরা পরবর্তীতে আলোচনা করতেছি, আমরা সংক্ষেপে বোঝার জন্য। জামারা, তারপরে আছে জামারা। জামারার এই স্থান, এটা হচ্ছে আমাদের এখানে আমাদের দেখা গেছে 10, 11, 12 এই 3 দিন আমাদের জামারায় কাজ, এবং সর্বশেষ হচ্ছে বাইতুল্লাহ আমাদের যেতে হবে, বাইতুল্লাহ তওয়াফ সাই করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে হজের কাজ কি, 9 কাজ। এই 5 স্থানে আমাদেরকে 9 কাজ করতে হবে। 9 কাজটা যদি আমরা স্বাভাবিকভাবে একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে এহরামের কাজ। আমাদেরকে এহরাম বাঁধতে হবে। এহরামের বিষয়টা অনেকেই বুঝি, এহরাম কিভাবে বাঁধতে হয়। তারপরে হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। তারপর হচ্ছে বাইতুল্লাহ তওয়াফ করা। 3 নাম্বার হচ্ছে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা। তওয়াফ করার বিষয়টা আমরা বুঝি অনেকেই, কাবা শরীফ 7 বার চক্কর দেওয়াকে তওয়াফ বলে। তারপরে ওয়াজিব গুলোর মধ্যে হচ্ছে মুজদালিফা অবস্থান করা। মুজদালিফা একটা মাঠ, সেখানে অবস্থান করা 9 তারিখ রাতে এবং মানে সূর্য উদয়ের সময় মানে ফজরের সময় অবস্থান করা। 2 নাম্বার হচ্ছে ওয়াজিবের মধ্যে লেখা হয় শয়তানকে কঙ্কর মারা। এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। ওয়াজিবের 2 নাম্বার বিষয়টা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 3 নাম্বার হচ্ছে কুরবানি করা। কোরবানির বিষয়টি যদি নিজে করেন তাহলে তো কষ্টসাধ্য বিষয়, আর এটা করার বিভিন্ন নিয়ম আছে, সেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে। আর এছাড়াও আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ।
তারপরে হচ্ছে 4 নাম্বার মাথা মুন্ডানো, এটাও একটা সহজ কাজ, সবাই বুঝেন যে কিভাবে মাথা মুন্ডাইতে হয়, কঠিন কোনো বিষয় না। তারপর হচ্ছে সফা মারওয়া সাই করা, বাইতুল্লাহর সাথেই অবস্থিত সফা মারওয়া। তারপরে হচ্ছে বিদায়ী তওয়াফ করা, কাবা শরীফকে আরেকবার তওয়াফ করতে হয়। পুরা সফরের মধ্যে একটা সময় আমরা এই লম্বা সময় পাবো এই বিদায়ী তওয়াফের জন্য, একটা যে কোনো সময় আমরা এই বিদায়ী তওয়াফ করতে পারবো। তো মূলত হচ্ছে 3 ফরজ 9 ওয়াজিব, মানে সরি 3 ফরজ 6 ওয়াজিব, এই হচ্ছে 9 কাজ মোটামুটি সংক্ষেপে ধরা হয়। অনেকে এটাকে দেখবেন যে 6 7 মানে 8 9 10 ওয়াজিব বলতেছে। আসলে এই কাজগুলোকে ভাঙলে আরো বিস্তারিত ভাবে ওয়াজিব বাড়ানো যায়। যেমন এহরাম বাঁধা, এহরাম বাঁধার মধ্যে আরো কিছু ওয়াজিব আছে, আপনাকে এহরাম বাঁধতে হবে মিকাত থেকে। তারপর এহরাম বাঁধার জন্য আপনাকে নিয়ত লাগবে। তো ইত্যাদি বিষয় আনুষঙ্গিক মিলে আরো কম বেশ হইতে পারে সংখ্যা, এটার মধ্যে সীমাবদ্ধ তা না। কিন্তু মূলত আপনি সংক্ষেপে বোঝার জন্য ধরে রাখতে পারেন এই 3 ফরজ এবং 6 ওয়াজিব মিলে আমাদের হজের কাজ সম্পন্ন হবে। তার মধ্যে থেকে যে পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছিলাম সেটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, শয়তানকে কঙ্কর মারা। এই আমলটা হজের মধ্যে সবচেয়ে কঠিন আমল ধরা হয়, সবচেয়ে মানে কষ্ট, মানে সবচেয়ে সবার জন্য শারীরিক ভাবে কষ্ট হয় এরকম একটা আমল। কেন এই আমলটা সবচেয়ে কঠিন? কেন এই কাজটা এক তো আমাদেরকে 3 দিন করতে হয়। একটা হচ্ছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, তিনও দিন এটা করতে হয়, ক্ষেত্র বিশেষ 4 দিনও করতে হয়। তো যাই হোক, এই আমলটা এক তো 3 দিন করতে হয়, আরেকটা হচ্ছে এটা আমাদেরকে হেঁটে এই জায়গায় যেতে হয়, একটা বিশাল এরিয়া, এই জায়গায় হেঁটে এই জায়গায় অবস্থান করতে হয়। প্লাস প্রথম দিন যেদিন 10 তারিখ আমরা শয়তানকে পাথর মারতে যাই, তার তার আগে আমরা বেশ কয়েকদিন যাবত কি থাকি, হোটেলের বাহিরে থাকি, মিনায় থাকি, আরাফায় থাকি, মুজদালেফায় থাকি, হোটেলের বাহিরে খাবার দাবার থাকা যত ভালোই হোক কিছুটা সবাই ক্লান্তি বোধ করে আর কি। তো এই কারণে অনেকেই ক্লান্ত থাকে, বিশেষ করে 10 তারিখে যখন তারা শয়তানকে পাথর মারতে প্রথম যায়, তখন বেশ ক্লান্ত থাকে এবং সে অবস্থায় যাওয়ার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। এবং হজের ইতিহাসে যত দুর্ঘটনা ঘটেছে এই পর্যন্ত, আপনি 2015-র ঘটনা বলেন যেখানে প্রায় 2,500-3,000 মানুষ এক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিল, তারপরে এছাড়া 5 6 7-এর দিকে যে সমস্ত ঘটনা ঘটেছে, এমনকি 2024-এও যেই ঘটনা ঘটেছে আমাদের সকলের হয়তো জেনে আছে, প্রায় 1,000 হাজি সাহেবের মতো হিট স্ট্রোক করেছেন। তো তারাও কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে কখন? এই শয়তানকে পাথর মারতে যাওয়া, শয়তানকে কঙ্কর মারতে যাওয়া, এই আমলটাকে কেন্দ্র করেই যত বিশৃঙ্খলা তৈরি হয়, মানুষের যত কষ্ট হয়, মানুষ হার্ট অ্যাটাক করে বা কি গরমের কারণে মারা যায় বা চাপা খায়। তো এই বিষয়গুলো আস্তে আস্তে কমে আসতেছে, কিন্তু মানে আমলটা হচ্ছে কষ্টের, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। বিষয়টা আপনাদেরকে ভয় দেখানোর জন্য না, মানে সতর্ক থাকার জন্য আমি শেয়ার করতেছি। যেমন আমি 2টা ছবি আপনাদের সামনে শেয়ার করি। এই যে আমরা দেখতেছি একটা অ্যাক্সিডেন্টের ঘটনা। তো এই ঘটনাটা কিন্তু মিনা থেকে এই যে জামারায় পাথর মারতে যাওয়ার সময়ের ঘটনা। এই যে মিনার তাবু আমরা আশেপাশে দেখতে পারতেছি, এই যে এই জায়গায়ও কিন্তু আমরা মিনার তাবু দেখতে পারতেছি। তো ইত্যাদি যে ঘটনাগুলি ঘটতেছে বা কঠিন যে আমলের কারণে মানুষ সমস্যায় পড়তেছে, সেটা হচ্ছে শয়তানকে পাথর মারতে যাওয়া। তো আমরা যে হজের বিষয়গুলো সামনে এনেছিলাম, মিনা, আরাফা, মুজদালিফা এবং জামারা, তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জামারা। জামারায় অবস্থান বা জামারায় গিয়ে শয়তানকে পাথর মারা, এটা হচ্ছে সবচেয়ে কঠিন আমল। তো এই আমলটাকে সহজ করার জন্য আমরা জামারার কাছাকাছি, এদিকে আমরা হয়তো ম্যাপে বোঝা যাবে না, জামারার কাছাকাছি আমরা একটা হোটেল রাখি। যেমন এইদিকে একটু বোঝানোর চেষ্টা করি। এই যে আপনারা এই জায়গায় যে জায়গাটা দেখতে পারতেছেন জামারাত ব্রিজ লেখা, এই সাদা অংশটা, সাদা একটা অংশ দেওয়া আছে, এটা হচ্ছে আপনার জামারার মূল পয়েন্ট। আর এখান থেকে কাবার দূরত্বটা কতটুকু আপনি যদি দেখেন ম্যাপটাকে ছোট করে, এই যে কাবাটা কিন্তু বেশ দূরে, মসজিদে হারামে সে প্রায় 8 9 কিলোমিটার দূরে জামারা থেকে কাবা। তো আপনার হোটেল যদি হজের সময় কাবার এখানে থাকে, তখন দেখা গেছে যে আপনি কাবা থেকে এই হোটেলে মানে জামারায় গিয়ে পাথর মারা আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। এই জন্য জামারার কাছাকাছি যে এরিয়াটা আছে, সেই এরিয়াতে আমরা কি রাখি, হোটেল 1 কিলোমিটারের মধ্যে আমরা একটা হোটেল রাখার চেষ্টা করি হজের সময়, যাতে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটা আমরা সহজে আদায় করতে পারি। তো এই হচ্ছে মূলত শিফটিং প্যাকেজের বিষয়টা, আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। শিফটিং মানে জামারাটা হচ্ছে কাবা থেকে পূর্বের দিকে, যত পূর্বের দিকে যাবেন জামারা, তারপরে হচ্ছে মিনা। যদি আমি আপনাদেরকে মিনার ময়দানটা একটু দেখানোর চেষ্টা করি, এই যে এটা হচ্ছে জামারার পয়েন্টটা। জামারাটা যদি আপনারা গুগলে সার্চ দেন তাহলে এরকম একটা দৃশ্য দেখতে পাবেন। এরপরে হচ্ছে জামারার পরে হচ্ছে মিনার ময়দান, বিশাল এরিয়া। আপনার যদি হোটেলটা যদি জামারার কাছাকাছি থাকে, তাহলে মিনার ময়দানে যাওয়া আপনার জন্য সহজ হবে, কারণ কাবা থেকে পূর্ব দিকে হচ্ছে প্রথমে জামারা,
9 কিলোমিটার 8 কিলোমিটার পূর্বে হচ্ছে জামারা, তারপরে হচ্ছে মিনার ময়দান শুরু, আরো পূর্বের দিকে, যত পূর্বের দিকে যাবেন তারপরে হচ্ছে মিনার ময়দান, তারপরে আরো পূর্বের দিকে গেলে তারপরে হচ্ছে মুজদালিফা, তারপরে হচ্ছে আরাফা। আরাফা হচ্ছে একদম শেষের দিকে, যদি আপনি পূর্ব দিকে যেতে থাকেন কাবার দিকে, প্রায় 10-11 মানে 20-22 কিলো দূরে হবে। তো যাই হোক, এগুলো আমাদের বোঝা মানে মানে দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আমাদের হজের সবচেয়ে যে কঠিন আমল বলা হলো জামারাকে পাথর মারা, সেটা আমরা কিভাবে সহজ করতে পারি, এই জন্য আমরা শিফটিং প্যাকেজের ব্যবস্থা রাখি। সেটাই হচ্ছে হজের মানে মূল একটা আমল। সেই আমলটাকে আমরা সহজ করার জন্য এই শিফটিং প্যাকেজের ব্যবস্থা রাখি। তো বলছিলাম যে শিফটিং প্যাকেজের ভালো মন্দ কি, আমরা শিফটিং প্যাকেজ সম্পর্কে সাধারণভাবে বুঝতে পারলাম, কিন্তু ভালো মন্দ বিষয়গুলো কি যদি আমরা সামনে রাখি সহজে, আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে দেখাচ্ছি। হজের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কঠিন আমলগুলো সহজে আদায় করা যায় শিফটিং প্যাকেজের মাধ্যমে। দ্বিতীয়ত, হজের পূর্বেই আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের হোটেল যখন কি থাকবে, হজের সময় সিসার কাছাকাছি থাকবে। হজের 2-1 দিন আগে বা 3 দিন আগে যখন আমরা সিসায় পৌঁছে যাব, তখন হজের স্থানটা বা আমি কোন জায়গা দিয়ে হেঁটে জামারায় যাব, এই পয়েন্টগুলো আমরা প্র্যাকটিক্যালি নিজেরা যে হেঁটে দেখে আসতে পারবো। কারণ আমাদের হোটেলটা হচ্ছে জামারার কাছে। আমরা যদি চাই তাহলে কি করব, বিকালবেলা একদিন হেঁটে আধা ঘন্টা হেঁটে কি করলাম, জামারা কিভাবে পাথর মারে, কোন দিক দিয়ে যেতে হবে, কোন দিক দিয়ে আসতে হবে, বিষয়গুলো নিরিবিলি আমরা দেখে আসতে পারলাম, কারণ আমাদের হোটেলটা এই জায়গা থেকে কাছে। যদি হজের সময় আমাদের হোটেলটা মক্কায় থাকতো, আমাদের তখন এই জায়গায় আসা সম্ভব হতো না। এক তো এই দিনগুলোতে গাড়ি চলাচল বন্ধ থাকবে, এই কারণে গাড়ি দিয়ে আসা সম্ভব না, আর এত দূরে হেঁটেও এদিকে দেখতে আসা সম্ভব না। এই জন্য মক্কা থেকে এসে আপনি জায়গাগুলো ভিজিট করবেন, এটা আসলে অনেক কঠিন। এই জন্য হোটেলটা যখন আমাদের জামারার কাছে থাকবে, তখন আমরা পায়ে হেঁটে একদম প্র্যাকটিক্যালি হজের আগেই হজের আমলগুলো কিভাবে করতে হবে একদম প্র্যাকটিক্যালি দেখতে পারবো। তৃতীয়ত আরেকটা পয়েন্ট সেটা এদিকে আমি রেখেছি, সেটা হচ্ছে সিসায় যখন আমাদের হোটেল থাকে, সিসার হোটেলগুলো মক্কার হোটেলগুলোর মতো এত বড় হয় না, ছোট থাকে। মক্কার হোটেল যেদিকে সাধারণত 15 তলা 20 তলা থাকে, সিসার হোটেলগুলো 8 তলা 10 তলা 6 তলা এরকম থাকে। তো সেক্ষেত্রে এই হোটেলগুলোতে মানুষ সংখ্যা কম থাকে। তো কম থাকার কারণে দেখা যায় যে একটি হোটেলে আমরা যেরকম ম্যানেজমেন্ট করতে পারি, সেখানে আমাদের জন্য হল রুম আলাদা ব্যবস্থা রাখা যায়, খাবারের জন্য আলাদা জায়গার ব্যবস্থা রাখা যায়। তো হজের ট্রেনিং গুলো বা সবাইকে নিয়ে প্রথমে যে হজের আমল গুলো আমরা শেখাবো, সেটা আমাদের একটা স্বাচ্ছন্দ্যময় নিরিবিলি পরিবেশে আমরা নিজেদের মতো ট্রেনিং গুলো করতে পারি, যেটা খুবই জরুরি হজের জন্য। কারণ আপনি দেশে বসে যতই ট্রেনিং করেন, যতক্ষণ পর্যন্ত আপনি সেই স্থানে না যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো না দেখবেন, আপনার মধ্যে কিন্তু দেখা গেছে যে এক ধরনের অস্পষ্টতা থেকেই যাবে। তারপরে আরেকটি পয়েন্ট আমি রেখেছি, এটা হচ্ছে হজের সময় হ্যাঁ, যদি আপনার শিফটিং প্যাকেজ থাকে তাহলে কি হবে, হজের সময় মিনার ময়দানে এবং হোটেলে দোনো জায়গায় আপনার খাবারের ব্যবস্থা থাকবে। আপনি চাইলে হোটেলে এসেও খাবার গ্রহণ করতে পারবেন, চাইলে আপনি মিনার ময়দান থেকেও খাবার নিতে পারবেন। দোনো জায়গায় আমাদের সমস্ত হাজিদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে যারা শিফটিং প্যাকেজে থাকবেন। তবে স্থায়ী প্যাকেজে যারা থাকবেন তাদের জন্য সাধারণত মক্কায় কি করা হয় না, হজের দিনগুলোতে খাবারের ব্যবস্থা করা সম্ভব হয় না। এই জন্য তাদের শুধুমাত্র মিনার ময়দানেই খাবারের ব্যবস্থা থাকে। এবং শেষ পয়েন্টে আমি রেখেছি, এই প্যাকেজের আপনারা যদি আমাদের শিফটিং প্যাকেজ এবং স্থায়ী প্যাকেজটা সামনে রাখেন, তাহলে দেখবেন যে শিফটিং প্যাকেজের খরচ তুলনামূলক কম হয়। এটাও একটা ভালো দিক, ভালো দিকের মধ্যে রেখেছি। কেন কম হয়, স্বাভাবিকভাবে শিফটিং প্যাকেজের মধ্যে আমরা কি রাখি, আপনাদেরকে কিছুদিন মক্কার বাইরে রাখি, এবং সেক্ষেত্রে দেখা গেছে কি আমরা প্যাকেজটা কিছু কম করতে পারি। এই হিসেবে আমরা মক্কার হোটেলটা আপনাদেরকে আরো ভালো দেওয়ার চেষ্টা করি। তবে এদিকে অনেকেই বিভিন্ন রকম মানে শিফটিং প্যাকেজের মাধ্যমে প্যাকেজ মূল্য কমে এই বিষয়টা এইভাবে উল্লেখ করেন যে আপনাকে দূরে রাখবে। আসলে আপনি যদি শিফটিং প্যাকেজ নিয়ে জামারার কাছাকাছি থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা বেটার রেজাল্ট পাবেন। আপনি যদি শিফটিং প্যাকেজ নেওয়ার পরে জামারা থেকে অনেক দূরে চলে যান, তাহলে কিন্তু শিফটিং প্যাকেজের কারণে আপনার এই সমস্ত ভালো দিক বা বেটার কোনো রেজাল্টই আপনি পাবেন না। তবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, শিফটিং প্যাকেজ যেন আপনার জামারার কাছাকাছি হোটেল থাকে। আর মন্দ দিক কি শিফটিং প্যাকেজের, মন্দ দিক হচ্ছে একটা বিষয় সবাই আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে আমাদেরকে কিছুদিনের জন্য হারামে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারবো না। যে কয়দিন আমরা সিসায় অবস্থান করব, সিসার হোটেলে থাকবো, আমরা হারামে 5 ওয়াক্ত নামাজ আদায় করার সাধারণত সুযোগ পাবো না। যদিও আমরা সিসা অবস্থানকালে 2 থেকে 3 বার আমরা মক্কায় যাব, 2 বার যাব কমপক্ষে, একবার হচ্ছে উমরা করতে যাব, আরেকবার হচ্ছে তওয়াফ করতে যাব। এছাড়াও যদি কেউ যেতে চায় সেটা যাওয়ার সুযোগ থাকবে বিভিন্ন ভাবে। তবে আমরা ফুল টাইমটা আমরা থাকতে পারলাম না, যেহেতু হজের আমলে আমরা ব্যস্ত ছিলাম, এই জন্য আমরা যেতে পারলাম না। এটা একটা আমাদের জন্য মন্দ দিক থাকবে। তবে হজের আমলগুলোকে সুন্দরভাবে আদায় করার জন্য
হজটাকে আমার একদম পরিপূর্ণভাবে পালন করার জন্য আমাকে এই বিষয়গুলো স্যাক্রিফাইস করতে হবে। তো এই হচ্ছে শিফটিং প্যাকেজের বিষয়। যদি কেউ চান স্থায়ী প্যাকেজও নিতে পারবেন। স্থায়ী প্যাকেজ নিলে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনার এই জামারার বিষয়টা আপনি কিভাবে ম্যানেজ করবেন, আপনি কি মিনার মানে মিনার তাঁবুতে থেকে পাথর মারবেন কিনা ইত্যাদি যে বিষয়গুলো শিফটিং প্যাকেজে ভালো দিক আমরা বর্ণনা করেছি। স্থায়ী প্যাকেজ থাকলে সেই বিষয়গুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটাও আপনি আলোচনা করে বুঝে নিতে পারেন। এই হচ্ছে হজ সম্পর্কে মোটামুটি একটা শিফটিং প্যাকেজ সম্পর্কে একটা ধারণা দেওয়া হলো। আমাদের সাধারণত তিন ধরনের প্যাকেজ হয়, একটা হচ্ছে ইকোনমি, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে গোল্ডেন। প্লাটিনাম থাকে একদম ভিআইপি যারা কিছু অল্প দিনের জন্য যেতে চান। তবে সাধারণত ইকোনমি প্যাকেজ যেটা সেটা আমরা স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে 800 থেকে 900 মিটারের মধ্যে আমাদের হোটেল থাকে এবং আমাদের খাবারের ব্যবস্থা থাকে প্যাকেটের মাধ্যমে। তবে সিলভার প্যাকেজে আমাদের হচ্ছে সবচেয়ে ভ্যালু ফর মানি প্যাকেজ বলতে পারেন। এই প্যাকেজটা খুবই স্ট্যান্ডার্ড হয়। মক্কায় আপনার 400 থেকে 500 মিটারের মধ্যে হোটেল থাকে এবং মদিনায় 200 থেকে 300 মিটার বা সর্বোচ্চ 400 মিটারের মধ্যে হোটেল থাকে। গতবার যে হোটেলটা আমরা সিলভার প্যাকেজের মধ্যে মাত্র 0 মিটারের মধ্যে আমরা হোটেল সরবরাহ করতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। তো যদি আমরা সুযোগ পাই খুব কমের মধ্যে হোটেল ব্যবস্থা করতে পারবো। তবে আমাদের প্যাকেজে যেই দূরত্বগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে সর্বোচ্চ, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা এর মধ্যেই হোটেল রাখার চেষ্টা করব। আমরা দূরত্বটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনি সেখানে যাওয়ার পরে স্যাটিসফাইড থাকেন। এরকম না হয় যে আমি আপনাদেরকে লিখলাম 500 মিটার, যায় রাখলাম যে 700 মিটার 800 মিটার, এরকম যাতে না হয় এই বিষয়ে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। এছাড়াও যারা আমাদের সাথে সফর করতে চাচ্ছেন অবশ্যই আমি আহ্বান জানাবো আপনি একদিন অবশ্যই আমাদের অফিসে আসবেন। অফিসে এসে বিষয়গুলো আরো ডিটেলস ভাবে বোঝার চেষ্টা করবেন এবং আপনার রিকোয়ারমেন্ট গুলো আমাদেরকে জানাবেন, কিভাবে আপনি সফর করতে চাচ্ছেন বা কোন বিষয়গুলো আপনার বিশেষভাবে দরকার। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা বিষয় ম্যানেজ করার চেষ্টা করব। তো এই পর্যায়ে আমি আলওয়াসি ট্রাভেলস এর সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুল গফফার সাহেবের মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ তিনি আপনাদের সামনে হজের বিষয়গুলো আরো ডিটেলস, মানে আপনি যদি আরো দুই একটা এজেন্সির সাথে কথা বলে থাকেন এবং ওনার সাথে কথা বলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ওনার এই কাজের অভিজ্ঞতা কত বেশি এবং উনি কতটা এই কাজে পারদর্শী। আসলে অভিজ্ঞতার একটা বিষয় আছে। আমরা প্রায় প্রায় 14 বছর ধরে এই লাইনে সুনামের সাথে কাজ করে আসতেছি। তো দীর্ঘ সময় থাকার কারণে অনেক রকম অভিজ্ঞতা হয়, অনেক রকম পরিস্থিতির শিকার হতে হয়। এর মধ্য দিয়ে যখন আমরা যাই তখন দেখা গেছে যে আমরা একটা ভালো প্যাকেজ বা 5 স্টার মানের প্যাকেজ বা প্রত্যেকের জন্য কি অসুবিধা, কোন ক্ষেত্রে কি ব্যবস্থাপনা করতে হয়, এই বিষয়গুলো করা সম্ভব হয়। তো এই পর্যায়ে আমরা ওনার মূল্যবান আলোচনা শোনার চেষ্টা করব। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আপনারা হজের আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরাও আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে, আমরা 10টার ভিতরে প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছি, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সাথে হজ বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনা ফলপ্রসূ এবং দুঃখিত কিছুটা সময় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো মূলত হলো আমরা এমন এক মহান কাজকে নিয়ে আলাপ আলোচনার জন্য আজকে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা আমাদেরকে পরিপূর্ণ একটা হজ ব্যবস্থা সম্পর্কে ধারণা নেয়া এবং হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। কোরআনে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির উপরে হজ ফরজ যাকে আমি এই পরিমাণ সম্পদ দান করেছি, যে সম্পদ দ্বারা তিনি বাইতুল্লাহর সফর করে আবার তার গন্তব্যস্থলে ফিরে আসতে পারে, তার আবাসস্থলে ফিরে আসতে পারে এবং তার অধীনস্থ যারা আছে তাদের ভরণ পোষণের ব্যবস্থাও তিনি করতে পারেন। এই সময়ের জন্য তাদের উপরে হজ ফরজ। ওই হিসাবে আমাদের আশপাশে অনেক ভাইয়ের উপরে হজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য দাওয়াত কার্ড রেডি করে পাঠানো হয়েছে। তারা দাওয়াত কার্ড খুলে দেখার বা গ্রহণ করার মতো সময় পাচ্ছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আল্লাহর ওই অর্থে আমরা সৌভাগ্যবান যে আল্লাহর মেহমান হিসাবে আমরা ডাক পেয়েছি এবং সেই ডাকে আমরা সাড়া দিয়েছি এবং যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। বাস্তবতা হলো আমরা দুনিয়ারও যদি কোনো বড় জায়গার থেকে আমরা ডাক আসে, ডাক পাই, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রেসিডেন্ট ভবন অথবা আরো উপর থেকে যদি আমাদের কোনো ডাক আসে, বড় মানুষের কাছ থেকে দাওয়াত আসে, সে দাওয়াত
গ্রহণ তো করি, বরঞ্চ সে জায়গায় যাওয়ার জন্য আমাদের অনেক রকম প্রস্তুতি চলতে থাকে। কিভাবে গেলে ভালো, কিভাবে সেজেগুজে একটু সুন্দর পরিপাটি ভাবে গেলে ভালো হয়, এরকম প্রস্তুতি নিতে থাকে। এই জন্য বাইতুল্লাহ যাওয়ার ক্ষেত্রেও আল্লাহর মেহমান, সর্বশ্রেষ্ঠ মেহমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াত আমরা কবুল করেছি এবং সেই দাওয়াত গ্রহণ করে আল্লাহর ঘরে যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছি। সেই হিসেবে আমাদের প্রস্তুতিটাও যথার্থ হওয়ার দরকার। যেইভাবে প্রস্তুতি নিলে আমরা সফলতা লাভ করতে পারবো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, প্রত্যেকটা কাজ ওইভাবে এখন থেকেই আমাদের করতে হবে। বিষয়টা এমন নয় যে হজে গিয়ে আমরা কোনো খারাপ কাজ করব না, ভালো কাজ করব, এখন টুকটাক এদিক সেদিক আমরা করলে কোনো অসুবিধা নাই। বিষয়টা এমন নয়। এখন থেকেই আল্লাহর নৈকট্য অর্জন করার আমরা সর্বোপরি চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসলে এই বাইতুল্লাহ সফর করার ক্ষেত্রে সবার প্রথম যে কাজটা আমাদের করা উচিত সেটা হলো আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা। আমরা সেটা করতে পেরেছি কিনা, আমি খুব সংক্ষেপে কয়েকটা বিষয়ের উপরে আলোকপাত করে প্রশ্ন উত্তর পর্বে যাব। বিষয়টা হলো আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে পেরেছি কিনা, আমরা কেন যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছেন, সেই ডাকে সাড়া দিয়ে তাকে সন্তুষ্ট করার জন্য যাচ্ছি। কেবলমাত্র একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই যাচ্ছি, আর কোনো কাজ নেই। আমাকে কে কি বলবে না বলবে, হাজী সাহেব বলবে না কি বলবে, বা আমাকে মানুষ যেভাবে সম্মান করে সে সম্মানটা আরো বৃদ্ধি পাবে, বা এরপর থেকে নামের সামনে আলহাজ বা হাজী সাহেব লিখবো এই জন্য যাব, এরকম কোনো মানসিকতা আমাদের ভিতরে তৈরি না হয় কোনো কারণে। অথবা আমাকে আল্লাহ এত টাকা দিচ্ছে, যদি হজ না করি যে মানুষ কি বলবে, এদিকে না তাকায় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি এই কাজ করতেছি, এই ব্যাপারে নিয়তকে পরিপূর্ণ পরিশুদ্ধ করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এরপর হলো যাওয়ার আগে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করা। আমরা সব সময় যেখানে যাই সেখানে আমরা একটা নেটওয়ার্ক খুঁজি। যেই দেশে যাই, কেউ যদি আমেরিকায় যায়, কানাডায় যায়, সুইজারল্যান্ডে যায়, বা ঢাকার থেকে যদি কেউ চিটাগাঙে যায়, সিলেটে যায়, তখন আমরা ওইখানে আমাদের পরিচিত জন খুঁজি যে আমাদের কোনো বন্ধু বান্ধব ওখানে আছে কিনা, কারোর সাথে আমার পরিচয় আছে কিনা। সেই সূত্র ধরে ওখানে আমি হোটেলেই থাকবো, আমার খরচ আমিই করব, বরঞ্চ যাকে আমি খুঁজতেছি প্রয়োজনে তার খরচটাও বহন করব। তারপরও একটা সূত্র খুঁজি যে একটা মহব্বতের সম্পর্ক আমার নিরাপত্তা বৃদ্ধি করবে। হ্যাঁ, আমার সবকিছুর ক্ষেত্রে আমার জন্য একটু সহজ হয়ে যাবে, এই আশায় আমরা একটা পরিচিত লিঙ্ক খুঁজি। আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এটা এখন থেকেই, এই যে আমরা নিবন্ধন শুরু করেছি, এখন থেকেই আল্লাহর সাথে সেই সম্পর্কটা তৈরি করার চেষ্টা করতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সফরকে সহজ করেন এবং কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করুন। আমরা কিভাবে প্রস্তুতি নিব, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে হজ করার জন্য দুইটা পদ্ধতি, একটা হলো সরকারি ভাবে চলে যাওয়া, একটা বেসরকারি পদ্ধতিতে যাওয়া, অর্থাৎ এজেন্সির মাধ্যমে যাওয়া। তো সেক্ষেত্রে আমি আমার সফরটা কিভাবে করতে চাই এটা আমাকেই সাজাতে হবে। যেই কাজে যাচ্ছি সেই বিষয়ে আমার যোগ্য কোনো লোক আমার সাথী হিসাবে খুঁজতে হবে। আমার কাজটা সম্পূর্ণ করার জন্য তাকে খুঁজতে হবে। যেমন আমরা দুনিয়াতে একটা বিল্ডিং বানাতে গেলে একজন ইঞ্জিনিয়ার খুঁজি, যোগ্য লোক ডাক্তারও আছে, কিন্তু ডাক্তারকে বিল্ডিং বানাবার জন্য খুঁজি না। আবার কোনো অসুস্থতা হলে আমরা কোনো ইঞ্জিনিয়ারকে খুঁজি না, ডাক্তারের কাছে যাই। তো এই জন্য আমি যেই বিষয়টা নিয়ে যাচ্ছি আমাকে আগে বুঝতে হবে আমি কেন যাচ্ছি। আমি যাচ্ছি হজকে আদায় করার জন্য। হজের ভিতরে অনেকগুলো আমল আছে, ফরজ, অজেব, সুন্নাত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম আমল আছে। এই আমল সম্পর্কে যিনি ভালো জানেন এই রকম কোন ব্যক্তির সাথে যেন আমার সফরটা হয়, এটা আমাদের প্রস্তুতির মধ্যে রাখতে হবে। আমি যে এজেন্সিতে যাচ্ছি আমি হয়তো নাম বলতে পারবো না, নাম বলতে পারবো না এই জন্য যে এগুলো আরেকজন সম্পর্কে বলা মুশকিল। আমি এমন এক এজেন্সি একজনকে বলি, এমন এক এজেন্সিকে চিনি যে এজেন্সি আমার থেকেও অনেক পূর্বের থেকে হজের ব্যবস্থাপনা করে আসছেন, 2004 বা 6 সাল থেকে। কিন্তু অদ্যাবধি পর্যন্ত উনি নিজে একবার হজ করেন নাই। উনি কিন্তু মক্কায় যান, কিন্তু উনি নিজে হজ করেন না। বলে যে আমার মন চায় না, আমি জোর করে কেন করবো, নাউজুবিল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। তো আমি যার সাথে যাচ্ছি, যেই এজেন্সির সাথে যাচ্ছি, অথবা যেই গাইডের সাথে যাচ্ছি, সেই গাইড বা এজেন্সি আমাকে বা আমার উদ্দেশ্য সম্পর্কে, আমার কাজ সম্পর্কে সে কতটুকু জানে। উনি কি শুধুই
বিজনেসের জন্যই যদি এখানে এসে থাকেন তাহলে একটা বিষয়, উনি যেখান থেকে ভালো বিজনেস বের করতে পারবেন সেই চেষ্টাটা সারাক্ষণ করতে থাকবেন। অবশ্যই তিনি অনেক পরিশ্রম করবেন, তার অফিস আছে, তার স্টাফ আছে, তার খরচ আছে, নানা রকম ভাবেই তার বিবিধ খরচ আছে, এগুলো তো থাকবেই। তারপরও উনি যেহেতু এটার পিছনে সময় দেন, অবশ্যই উনি একটা প্রফিট করবেন। কিন্তু বাস্তবতা হলো যে উনি যদি শুধুই এটা বিজনেসের জন্য নেয়, উনি যদি এটা মনে না করে যে এটা উম্মতের উপরে একটা ফরজ ইবাদত, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত ইবাদত, এই ইবাদতটা উনি করতে যাচ্ছেন, সেই ইবাদতটা যতখানি সহজ করে দেওয়া যায়, যতখানি তার জন্য আরামদায়ক করে দেওয়া যায়, সুন্দরভাবে প্রত্যেকটা আমল জানি তিনি নিজের কাজটা নিজে করতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া যায়, সেটাও ওনার দায়িত্ব। এই দায়িত্বটা সম্পর্কে উনি নিজে যদি সচেতন না থাকেন, তাহলে অনেক হাজী সাহেব হজের যেই সময় যেই জায়গায় থাকার কথা, পুরা কাফেলা নিয়ে ওই সময় উনি হাজী সাহেবদের নিয়ে আর এক জায়গায় বসে আছেন। উনি জানেনই না যে এই সময় ওনার কোথায় থাকার কথা, উনি কোথায় আছেন, এই মাসালা সম্পর্কে ওনার ধারণা নাই। হাজী সাহেবদের তো আর দোষ নাই, তারা তো এখানে প্রতিদিন যায় না, বা প্রতি বছর যান না, তারা জানেন না যে আসলে আমরা কোথায় বসে আছি। তাদের উদাহরণ হলো আমাদের আশপাশে আরো অনেক লোক আছে, আরো অনেক লোক থাকলেও আমি থাকবো এটা তো বিষয় না। যেহেতু এখনো এজেন্সি মালিকের অধিকাংশই একেবারেই সাধারণ মানুষ, যারা বিভিন্ন অন্য অন্য বিজনেসের সাথে সংশ্লিষ্ট, অতএব অধিক সংখ্যক সেটাই থাকবে। এই বিষয়েও আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যে আমরা যেই কাজে যাচ্ছি সেই কাজে পারদর্শী যারা, তাদের সাথে যেন আমার সফরটা হয়, এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। এই বিষয়ে যারা অধিক জ্ঞান রাখেন বা এই বিষয়ে যারা সচেতন, এবং কমপক্ষে একটা বিষয় খেয়াল রাখবো যে আল্লাহকে যারা ভয় করে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা তো কিভাবে বুঝবো, এটা মাপার জন্য আমাদের কাছে কোনো নির্দিষ্ট, আমার ফোনে হচ্ছে ওর যে চুরিমুরি করে জানার সময় ডকুমেন্ট। জি জি বলেন। এই জন্য আমাদের কাছে এটা পরিমাপ করার জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থা নাই। সেটা আমার বুদ্ধি, আমার মেধা, আমার জ্ঞান, এটা খাটাইয়ে বুঝতে হবে কারোর সাথে কথা বলে, যেন তার সাথে একটা সহজভাবে সফর করা যায়, অথবা যেই বিষয় নিয়ে আমি যাচ্ছি সেই বিষয়ে তার মোটামুটি আমার যতটুকু দরকার অতটুকু জ্ঞান তার আছে, এটা আমার তার সাথে আলোচনা করে আলাপ করে তারপরেই জানতে হবে। অত্যন্ত দুঃখের বিষয় হলো আমরা যে এজেন্সি পরিচালনা করি, এখনো পর্যন্ত 50% হাজী সাহেব হজের ফ্লাইটের পূর্বে আমরা তাদেরকে অফিসেই আনতে পারি না, এত ব্যস্ত থাকেন তারা। এই জন্যই আমরা কিছুটা জুমের ব্যবস্থা করছি এবছর। এর আগে আমরা এত জুম মিটিং করি নাই। এবছর চিন্তা করলাম যে ছুটির দিনগুলায় নির্দিষ্ট একটা সময় অফ টাইমে বাসায় বসেই কিছু কথা শোনানো যায় কিনা, এই ব্যবস্থাটা করা যায় কিনা, এই হিসাবে এই জুমের আলোচনা দেখলাম অনেকেই খুব স্বাচ্ছন্দ্য গ্রহণ করছেন। এই জন্য আমরা মোটামুটি মাসে একটা মিটিং করার চিন্তা করছি। যদি এভাবে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন, ইনশাল্লাহ এটা চলমান থাকবে। আল্লাহ রব্বুল আলামিন হজকে বুঝে এবং আমলটা সঠিকভাবে করার তৌফিক দান করুন। আসলে এরপর হলো এজেন্সি গুলার ভুল। যে এজেন্সি গুলাতে হাজী সাহেবরা যাচ্ছে তাদের অনেক অজানার কারণে অনেক ভুল ত্রুটি তারা করতে থাকেন, এবং এই ব্যাপারে হাজী সাহেবদের পরবর্তীতে অবহিতও করেন না যে উনি একটা ভুল করে ফেলছেন। হাজী সাহেবদের নিয়ে অবহিত করেন না এই কারণে, তাইলে তার সুনাম নষ্ট হবে। কিন্তু ওনার যে 100 বা 200 বা 300 হাজী সাহেবের হজ নষ্ট হয়ে গেল, এই জন্য উনি এটা বলতে চান না। বললে এটা শুধরাবার সুযোগ আছে। আপনি যদি নামাজের ভিতরে বসে বুঝতে পারেন যে আপনার নামাজের ভিতরে একটা ভুল হয়েছে, একটা ওয়াজিব ছুটে গেছে, নামাজের ভিতরে যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি সিজদায়ে সাহু দিয়া নামাজটা শুদ্ধ করে নিতে পারবেন, সুযোগ থাকে। কিন্তু আপনি নামাজ থেকে বের হয়ে যাওয়ার আধা ঘন্টা পরে আপনার মনে হইলো যে আমি প্রথম বৈঠক তো করি নাই, নামাজের ভিতরে যে মাঝখানে যে বৈঠকটা আছে আমি বৈঠকটা করি নাই, বা কোনো অজেব তরক আমি করে ফেলছি, তখন আপনার পুরো নামাজটা আবার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো এই হিসাবে ওই এজেন্সি মালিক যদি হাজী সাহেবদের ওই সময় বলে দেন, যখন উনি বুঝতে পারছেন যে উনি একটা বড় ভুল করছেন হাজী সাহেবদের নিয়ে, যে এই ভুলটা হয়ে গেছে, উনি মাপ চাইয়াও যদি বলেন, তারপরও তো এই 100, 200, 300 হাজী সাহেবের হজ রক্ষা হয় শুধুমাত্র একটা দমের মাধ্যমে। নামাজে যেমন সিজদায়ে সাহু আছে, হজের ভিতরে দম আছে। যদি কোনো ভুল হয়ে থাকে, সেই একটা না একাধিক ভুল হয়, একাধিক ভুলের জন্য একটা দম দিলে হজ শুদ্ধ হয়ে যাবে। এই জন্য ওই এজেন্সি মালিকগুলো তাদের সুনামের জন্য
বা ওই গাইড গুলো যাদেরকে এজেন্সি মালিকরা, অনেক এজেন্সি মালিক তো নিজে যান না, গাইড হিসেবে অন্যদেরকে পাঠান, তো তারা ওইগুলো বলতে চায় না, এজেন্সির সুনাম নষ্ট হবে বলে। এগুলো আমরা আমাদের অবস্থান থেকে বুঝে যাওয়ার চেষ্টা করব। এই ব্যাপারে আমাদের একটু সচেষ্ট হতে হবে এবং এজেন্সির সাথে নিবন্ধন আগে একটু বসে কথা বলে নেবেন, যার সাথেই হোক। তৃতীয় বিষয় হলো শিফটিং এর ব্যাপারে আমাদের আব্দুল্লাহ ফরহাদ সাহেব যথার্থই বলেছেন, একেবারে অত্যন্ত খোলাখুলি ভাবে বলেছেন। শিফটিং এর ক্ষেত্রে আমরা সবসময় একটা প্রশ্ন করতে পারি আমার এজেন্সিকে, যে ভাই আপনার শিফটিং হোটেলটা যেখানে, এখানে আমি কিভাবে উপকৃত হব, এই শিফটিংটা আমি করব কেন? যদি বলে যে আপনার এখান থেকে একেবারে পায়ে হাঁটা পথ, 20 মিনিট বা 25 মিনিটের ভিতরে আপনি জামারায় পাথর মেরে আসতে পারবেন, আলহামদুলিল্লাহ, আপনার জন্য হজের 70% কষ্ট কমে যাবে। এখানে অনেক হোটেল আছে, অনেক এজেন্সি নিয়ে থাকে। যদি এমন হয় যে সিসার ভিতরে আপনার হোটেল আছে এবং আপনার এজেন্সির হোটেল আছে, আপনি হাঁটা পথে, আপনি হেঁটে, পায়ে হেঁটে আপনি এই জামারার আমলটা, অর্থাৎ 3 দিন পাথর মারার কাজটা হোটেল থেকে হেঁটে করতে পারবেন, কোনো বাস বা অন্য কোনো ব্যবস্থা না নিয়ে, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি সহজ হবে, নতুবা চ্যালেঞ্জিং হয়ে যায়। সেটা করতে পারলে অত্যন্ত ভালো, সবচেয়ে সহজভাবে হবে। এবং আমি কোন প্যাকেজ নির্বাচন করব, আমাদের এখানে মোস্ট পপুলার প্যাকেজ হলো সিলভার প্যাকেজ, সবচেয়ে বেশি হাজী সাহেব যান, এটা সাশ্রয়ী এবং হলো যথেষ্ট সুন্দর, সব দিক দিয়ে ব্যবস্থাপনা ভালো। তারপরও যারা একটু হাঁটতে পারেন, 10 মিনিট হাঁটা, 8 মিনিট আর 10 মিনিট হাঁটা যাদের অভ্যাস আছে বা পারবেন, ও জায়গায় তাপমাত্রা একটু বেশি থাকে, গরম একটু বেশি থাকে, সবকিছু মিলে যারা পারবেন তাদের জন্য এটা অত্যন্ত উত্তম হজ প্যাকেজ। আর যারা এতটুকু হাঁটতে অক্ষম, একেবারে দুর্বল, তাদের জন্য অবশ্যই গোল্ডেনটা, মানে 0 মিটারে 5 স্টার নিতে হয়। সেটা প্রয়োজনের তাগিদে, শারীরিক অবস্থার কারণে নিতে হয়। আমরা হয়তো ওইভাবে প্যাকেজ নির্বাচন করব। অবস্থা, পুরো অবস্থাটা, একজন হাজী সাহেবের পুরো অবস্থাটা এজেন্সির কাছে খোলাসা করলে তিনি আপনার জন্য একটা সাজেশন বা একটা প্যাকেজ বানিয়ে দিবেন। আর সবসময় আমরা খেয়াল রাখবো যে এজেন্সির সাথে যাচ্ছি, সেই এজেন্সি আমাকে যেই যেই বিষয়গুলায় প্রতিশ্রুতি দিচ্ছেন, ওই বিষয়গুলায় তার প্যাডে তিনি সিগনেচার করে লিখে সেল দিয়ে আমাকে দিতে সৎসাহস রাখেন কিনা। যদি উনি এটা দিতে সৎসাহস রাখেন, তাহলে বুঝতে হবে যে উনি পারবে। অন্তত এটা হল বিষয়, আর বাকিটা আপনাদের নিজেদের আলাপ করে বুঝে নিতে হবে। এই জন্য আমার প্যাকেজটা আমি বুঝে যাব এবং একেবারে ডে বাই ডে আমাকে কবে, কোথায়, কতদিনের জন্য রাখবে, কোন হোটেলে কি কি ব্যবস্থা থাকবে, সেখানে সার্বিক বিষয়ে আমাকে প্যাকেজটা তিনি লিখে দিবেন। আমি এরকম একটা প্যাকেজ গ্রহণ করব এবং এটা আমি একটা কপি আমার মোবাইলে বা আমি সাথে নিয়ে যাব। এইভাবে করে তাহলে আপনার দেখবেন যে প্যাকেজটা বুঝতে আপনার হজের সফরটা অত্যন্ত সহজ হবে। আপনি জেনে গেলেন যে আপনার কিভাবে পুরা প্যাকেজটা সাজানো হলে একটা আইটেনারি আপনার কাছে থাকার দরকার। এইভাবে লিখে তারপরে ইনশাল্লাহ আপনারা এজেন্সি নির্বাচন করবেন, আশা করি ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা হলো, যারা আল-ওয়াসির মাধ্যমে নিবন্ধন করেছেন বা ইতিপূর্বে আল-ওয়াসির সাথে হজ করেছেন, এরকম কোন একজনের সাথে আমি দেখি কে কে আছে লাইনে, এদের মধ্যে কোন একজনের অভিজ্ঞতা আমরা শুনবো, তারপর আপনাদের প্রশ্ন পড়বে যাব। আমি খুব ভাবে আমি আমাদের পুরান হাজী সাহেব আজকে দেখলাম, আজকে প্রথম মিটিং এ আমি কয়েকজনকে অ্যাটেন্ড করতে দেখছি, 2 জন 3 জন দেখলাম। যদি তারা এখনো থাকে, তাহলে তাদের সাথে একটু কথা বলবো। আমি বলতে চাই এতটুকু, আমি এখনো তাদের সামনে সাহস নিয়ে বলতে চাই যে আমি যদি কাউকে কোনো বিষয়ে কথা দিয়ে থাকি, আমি সেটা শেষ মিনিট পর্যন্ত, আমি সুস্থ এবং জীবিত থাকা পর্যন্ত আমি চেষ্টা করি সেই কথাটা জানি কোনোভাবেই 19.5 না হয়, সেটা একেবারে হাজী সাহেব যেন 100-100 বুঝে পান, তার সর্বোচ্চ চেষ্টাটা থাকে। এরপরও সর্বশেষ কথা হলো, অনেক লম্বা সফর, অনেক জটিল সফর, অনেক কঠিন সফর, সবকিছু লিখে শেষ করা যাবে না। একজন মানুষ কবে কিভাবে অসুস্থ হবে এইটা প্যাকেজে লিখে তার এইটার কস্টিং, এইটার কি কোনো কিছু বোঝা বা লিখে দেওয়া সম্ভব নয়। অবশ্যই এই ক্ষেত্রে ধরে নিতে হবে যে এজেন্সির এই ব্যবস্থাপনাটাও থাকবে। যে কোনো সময় একজন হাজী সাহেব অসুস্থ হয়ে যেতে পারেন, তাকে দ্রুত মেডিকেল নিয়ে সেখানে তার প্যাকেজের মানে দলের ভিতরে, গাইডদের ভিতরে এরকম আছে কিনা যে হসপিটালে সার্বিক ব্যবস্থাপনায় যে পারদর্শী, এখানে লোকাল ভাষা বা অন্যান্য সুবিধা অসুবিধা ইত্যাদি যেগুলো থাকে, সেখানে সেই ব্যবস্থাপনা করার জন্য দায়িত্বশীল অভিজ্ঞ টিম আল-ওয়াসির সাথে সবসময় থাকে। এবং যারা ইতিপূর্বে গেছেন তারা জানেন
আমরা শোনা মাত্র কোন রুমে কেউ অসুস্থতা বোধ করছে, শোনা মাত্রই আমরা তাদের জন্য যেই যেই ব্যবস্থা করার দরকার আমরা সেই ব্যবস্থাগুলো করে থাকি। একজন হাজী সাহেবের জন্য, সে অজপাড়াগায়ের একদম অপরিচিত হইলেও আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তার যত্নের ক্ষেত্রে আমি কোনোদিন কোনো কার্পণ্যতা করি নাই। যতদিন আল্লাহ আমাকে এই সক্ষমতা দিবে ততদিন এই খেদমতটা করব। এরপর আমার আল্লাহ রহমত অন্য অন্য অনেক বিজনেস আছে, আমি করতে পারবো, সেই সক্ষমতা বা সৎসাহস আমার আছে। তো এই জন্য আমি এটাকে একেবারেই এবাদত মনে করি। আমি যতদিন এইটাকে এবাদত হিসাবে, খেদমত হিসাবে করতে পারবো। হ্যাঁ, আমি একটা প্রফিটও করি, যেহেতু আমি সময়ও ব্যয় করি এর পিছনে, আমার অনেকগুলো লোক বড় যায়, সেই হিসাবে কিছুটা বিজনেসও করি। সেটা একেবারেই যতটা কম মার্জিনে করা যায় ততটুকু আমি রাখি। আল্লাহ রব্বুল আলামিন সততার সাথে এই কাজটা করার তৌফিক দান করুন। আমি একটু খুঁজবো যে আমাদের পুরাতন কোন হাজী সাহেব, রোমান ভাইকে মনে হয় দেখছিলাম, এরকম মনে হইতে আছে, বা আমাদের জিয়াউদ্দিন মিজান সাহেব আছেন কিনা। পুরাতন হাজী আর কে আছেন? মনোহর ভাই আছেন। মনোহর ভাই গত মিটিং এও ছিলেন। আপনি কথা বলছেন, আরেকজনকেও বললে ভালো হতো, ওই জন্য আরেকজনকে খুঁজতেছিলাম। সবাই বিভিন্ন ব্যস্ততা থাকে, তো হয়তো জয়েন হয়েছিলেন আবার চলে গেছে। হ্যাঁ, জয়েন হয়েছিল। রোমান ভাইকে আমি দেখেছিলাম, কিছু সময় ঢুকছিল আবার বের হয়ে গেছে সম্ভবত। তো তারপরও একেবারেই অনেস্টলি মনোহর ভাইকে আমি 2 মিনিট কথা বলার অনুরোধ করব, যেহেতু অন্য কাউকে আমি পাচ্ছি না। জি, মনোহর ভাই একটু সালাম দিয়ে 1 মিনিট একটু আমাদের সাথে সফরের অভিজ্ঞতাটা সামান্যতম শেয়ার করেন। পুরা বিষয়টা না, মানে লম্বা সফরের আলোচনা না, শুধুমাত্র আলোয়াসির সাথে আপনার অভিজ্ঞতা কেমন 2বার হজের সফরে, এতটুকু হয়তো একটু শেয়ার করতে পারেন। জি, যেহেতু অন্য কেউ নাই, চলে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই মিটিং এ যারা উপস্থিত আছেন, আগের মিটিং গুলোতেও যারা ছিলেন, তারা গত মিটিং এ বিশেষ করে যারা ছিলেন তাদের সামনে আমি বলেছিলাম, আজকেও সেই আবারও সুযোগ আল্লাহ পাক তো করে দিয়েছেন। আলোয়াসি সম্পর্কে ভালো বলা মানে হচ্ছে, আবার কেউ মনে করে বসেন না যে না আমি তাদের দ্বারা বায়াসড। আসলে বায়াসড না, হজ এমন একটা ইবাদত, অনেক মানুষের জীবনে আছে সারা জীবনে একবার, জীবনের সমস্ত সঞ্চয় অ্যাড করে একবার হজ করার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। তো এটা তার সারা জীবনের একটা আবেগের ব্যাপার, একটা অনুভূতির ব্যাপার, একটা কি বলবো, এটা ধারণার বাইরে, মানে যার হয় সেই শুধু বলতে পারে। আমি হয়তো সবকিছু প্রকাশ করতে পারি না, কিন্তু এই হজকে আমাদের দেশে যেহেতু সরকারিভাবে এবং বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে দেওয়া হয়, এখানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে হজটা সম্পাদন করার জন্য এজেন্সিগুলোর বিশাল ভূমিকা রয়েছে। তো সেই ভূমিকার মধ্যে আমি আলওয়াসির যে ভূমিকাটা, আমি এখানে সংক্ষেপে বলি। 3টা জিনিস খুব ভালো লাগে আমার ওনাদের। 1 নম্বর হচ্ছে এই যে হজের জন্য যে জামারার কাছের হোটেল সিস্টেমটা, এইটা হচ্ছে আমার সবচেয়ে উপকারী। কারণ আমরা 7 জন গিয়েছিলাম, আমি, আমার মিসেস, আমার ছেলে মেয়ে, আমার ফুফু এবং আমার 2 বেয়াই বেআইন। আমার মিসেসের হাঁটুতে সমস্যা, উনি হাঁটতে পারেন না। আমার ফুফু হার্টের রোগী, অনেক বয়স, উনিও সাথে ছিলেন। আমার বেআই বেআইন যে ছিলেন, তার মধ্যে বেআই ছিলেন হাফ প্যারালাইজড, স্ট্রোক করা মানুষ। রিসেন্টলি উনি মারাও গেছেন হজ করে আসার পরে। তো এখন এই অবস্থাতে যেটা হয়েছে যে এই জামারার পাশে হোটেল হওয়াতে আমাদের জামারায় যে 3 দিন পাথর মারাটা, এইটা হয়েছে সবচেয়ে আরামের সাথে, মানে সবচেয়ে কম কষ্টের সাথে। আরাম তো বলা যাবে না, কারণ আমি যদি 7-8 কিলোমিটার হেঁটে আসতাম মিনার তাবু থেকে কিংবা কাবা শরীফের ওখানে মক্কা থেকে, তাহলে এই গরমের মধ্যে হেঁটে এসে পাথর মেরে আবার 7-8 কিলোমিটার ফিরে যাওয়া, এটা একটা অমানসিক পরিশ্রমের কাজ ছিল। অথচ আমরা হোটেল থেকে, জামারের কাছে যে হোটেলে ছিলাম, এই হোটেল থেকে জাস্ট 10 থেকে 15 মিনিটে আমরা যেতাম, আবার 10 থেকে 15 মিনিটের মধ্যে পাথর মেরে ফিরে আসতাম। এই আধা ঘন্টা সময় আমাদের লাগতো, কারণ যাওয়ার সময় রাস্তাটা ঘুরে ওই মাথা দিয়ে শুরু করে এই হোটেলের দিকে এসে নামতে হয়। এই জন্য যাওয়ার সময়টা একটু সময় বেশি লাগে, আসার সময় সময় কম লাগে। আমরা পুরো প্রক্রিয়াটা শেষ করে আধা ঘন্টার মধ্যে চলে আসতাম। দ্বিতীয় হচ্ছে ওনাদের যে স্পেশাল গাড়ি, স্পেশাল গাড়িটার সুবিধা হচ্ছে যে আমরা যে কয়জন গাড়িতে আমরা স্পেশাল গাড়ি দিয়েছিলাম, ঠিক সেই কয়জনই গাড়িতে ছিলাম, কোনো অতিরিক্ত মানুষ ছিল না, ভিড়ভাট্টা ছিল না। এই স্পেশাল গাড়িতে আমরা জামারার এই হোটেল থেকে উঠেছি,
মিনার তাঁবুতে যে নেমেছি, মিনায় থেকেছি, মিনার থেকে আরাফায় গিয়েছি, আরাফায় অবস্থান করেছি, আরাফাত থেকে মুজদালিফায় আসছি, মুজদালিফা অবস্থান করেছি, মুজদালিফায় অবস্থান শেষে এই গাড়িতে করেই আবার জাবারার হোটেলে আমরা ব্যাক করেছি। সো আমাদের হাঁটা লাগে নাই। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে যে মক্কা এবং মদিনায় যে হোটেলগুলোতে আমরা ছিলাম, আমরা সিলভার প্যাকেজে ছিলাম, সেই হোটেলগুলো একেবারেই কাছে ছিল। জাস্ট আজান হওয়ার পরও যদি আমরা মসজিদ থেকে হোটেল থেকে বেরোতাম, আমরা মসজিদে যাবার ধরতে পারতাম, এতটাই কাছে ছিল। অর্থাৎ মক্কায় যে ক্লক টাওয়ার বলি, এই ক্লক টাওয়ারের ঠিক পেছনে যেখানে অন্যান্য 3 স্টার মানের হোটেল শুরু হয়, এই শুরুর দিকের হোটেলেই ছিলাম। আর মদিনাতে ছিলাম হচ্ছে একদম আহ মসজিদে মানে আলী রাদিয়াল্লাহু বাসা যেটা বলা হয়, বা আলী রাদিয়াল্লাহু মসজিদ যেটা বলা হয়, ওই রাস্তায় শুরুর যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এরই হোটেলে ছিলাম। অর্থাৎ আমরা এই যে কাছাকাছি হোটেল থাকা, এই 3টা বিষয় আমার সবচেয়ে ভালো লেগেছে আর কি হজের সময়। আর ওনাদের সার্ভিস, আন্তরিকতা, কমিটমেন্ট, এটা 100-এ 100। আমি এরকম পাইনি যে উনি কমিটমেন্ট করেছেন কিন্তু সেটা আমাদেরকে দেন নাই, বরঞ্চ যা কমিটমেন্ট ছিল না এরকমও কিছু এক্সট্রা সুবিধা পেয়েছি। যেমন আমার এই বেয়াই অসুস্থ ছিলেন, উনি আরাফার ময়দানে হারায় গেছিলেন। ওই আরাফার ময়দানে সবার পোশাক সাদা, এরকম একটা হাফ প্যারালাইজড মানুষ, তার কাছে কোনো ফোনও ছিল না, যার কথাও অস্পষ্ট, উনি স্পষ্ট কথা বলতে পারেন না। আরাফার ময়দানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে উনি যে হারায় গেলেন, আমরা গাড়িতে ওঠার আগ মুহূর্তে খুঁজেই পাই না। আমি ওনার কাছে অ্যাপিল করলাম যে আমার সব মেম্বারদেরকে আপনি গাড়িতে তুলে নেন, আমি ওনাকে খুঁজতে যাচ্ছি, যদি আপনার গাড়ি এই ভিড়ের মধ্যে দাঁড়ায় থাকতে পারে, রাখতে পারেন আলহামদুলিল্লাহ, না রাখতে পারলে আপনি চলে যান, আমিও আমার বিআইকে ছাড়া ফেরত যেতে পারবো না। আমি তাকে খুঁজতে যে মোটামুটি আমার আধা ঘন্টা সময় লেগেছে, যেহেতু উনি হাফ প্যারালাইজ ছিলেন, বেশি দূরে নড়তে পারেননি। ওনাকে আমি খুঁজে পাই এবং পরে এসে দেখি যে উনি গাড়ি দিয়ে দাঁড়ায় আছেন আমাদের জন্য। তো সেই গাড়িতে তখন উঠে ওনাকে নিয়ে আসি। এইটা তো ওনার কমিটমেন্টের মধ্যে থাকার কথা না। আর ওইখানে যে সিস্টেম, গাড়ি দাঁড়াতেই দেয় না, সেখানে উনি আমাদের জন্য যে দাঁড়ায় ছিলেন আধা ঘন্টার উপরে, প্রায় 40 মিনিট মতো দাঁড়ায় ছিলেন। তো আলহামদুলিল্লাহ, এই যে কমিটমেন্টের বাইরেও সার্ভিস দেওয়া, আন্তরিকতা, এই বিষয়গুলো ভালো লাগে। তো আমার মনে হয় যে যারা আপনারা এবারও হজে যাওয়ার নিয়ত করেছেন বা নতুন যাচ্ছেন, আমার মনে হয় আল ওয়াসিস সার্ভিস আপনাদেরকে সন্তুষ্ট করবে, অসন্তুষ্ট করার মতো কিছুই ওনারা করেন না। আর একজন আলেম মানুষ, ওনার পারিবারিক প্রেক্ষাপটও অনেক সমৃদ্ধ, এবং ওনার কমিটমেন্ট, সেই কারণে উনি আল্লাহকে ভয় করেন বিধায় হাজী সাহেবদের প্রতি ওনার কমিটমেন্ট উনি রক্ষা করেন। টাকা হয়তো 2 টাকা কম বেশি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, কিন্তু ওনাদের যেহেতু কমিটমেন্ট এবং ওনাদের পারিবারিক যে মর্যাদা, ওনাদের যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ডে ওনারা হাজী সাহেবদের প্রতি কমিটমেন্ট ঠিক রাখেন এবং আন্তরিক সার্ভিস দেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এই জন্য আমি অনুরোধ করব যে হ্যাঁ, যদি আপনারা অন্য কোনো এজেন্সিতে যান, অবশ্যই সব এজেন্সি ভালো, 19 আর 20 হয়তো কেউ প্রতারণা করে, সেটা সে ইচ্ছা করে করে, কিন্তু এনাদের কাছ থেকে অন্তত সেই শঙ্কা নাই। আর এনাদের সাথে আমি যেহেতু এর আগে 2 বার ওনাদের সাথে আমার অভিজ্ঞতা হয়েছে, 23 এবং 24, আলহামদুলিল্লাহ। এবছরও আমার পরিচিত আরো 3 জন যাচ্ছে, যাদের চোখ বন্ধ করে তাদেরকে বলেছি যে আপনারা যেতে পারেন, তারা যাচ্ছে ইনশাআল্লাহ। যাই হোক, আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই। আমি মনোয়ার ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে একটু বলি। এই লাইনে যে কয়টা এজেন্সি আছে, 1559টা এজেন্সি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আমি ফারুক মেহেদি। আমি তো প্রাথমিক নিবন্ধন করি নাই, তো এখন যদি একবারে নিবন্ধন করি তাহলে কত টাকা লাগবে? 3.5 লাখই লাগবে না আরো বেশি লাগবে? আচ্ছা, যদি আপনি এই মুহূর্তে নিবন্ধন করতে চান, তাহলে আপনার প্রাক নিবন্ধনে 30,000 টাকা লাগবে, আর নিবন্ধনের জন্য 3,50,000 লাগবে, অর্থাৎ 3,80,000 টাকা জমা দিতে হবে। ও, ধন্যবাদ। জি, ডাক্তার বলতে চাচ্ছিলেন? আর কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নগুলো নিব এখন। জি, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? আমি হচ্ছে বাশার বলতেছি, বাশার আচ্ছা, আর কি।
জি আমি আর কি আপনাদের ফেসবুক থেকে র্যান্ডমলি আর কি ওই সম্ভবত স্পন্সর বা কিছু একটা থেকে পাইছি আর কি। আমি আসলে রিসেন্টলি খুঁজতেছিলাম। জি তো এখন আমার কোশ্চেন ছিল কিন্তু আমি উত্তর সম্ভবত পেয়ে গেছি। মানে আমার আসলে যেটা কোয়েরি ছিল অন অফ সেটা হচ্ছে যে কেয়ারিং এর যে বিষয়টা, মানে এটা এই কারণ হচ্ছে যে আমি একজন নিজেই মানে আমার ফ্যামিলি থেকে তো আমার পরিচিত আসলে এই মুহূর্তে কেউ নাই যে হচ্ছে আচ্ছা তার সাথে অথবা মানে ডাবল বা ট্রিপল এরকম সফর করবো। তো নর্মালি অনেকে করে, অনেকে সুযোগ হয়। তো এই জি ক্ষেত্রে জি যেহেতু সিঙ্গেল আমি একাই, তো এই জন্য আসলে একটু চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে কোথায় এই জিনিসগুলো আসলে আমাকে মানে মনে হবে না যে আসলে আমার ফ্যামিলি থেকে ছাড়তে যাচ্ছে না। মানে তারা বলতেছে আসলে হজের সফর, আমার আব্বা আম্মা একই কথাই বলতেছিল যে এখানে আসলে কার সাথে যাবা না যাবা, কোথায় যাবা, কে তোমাকে দেখবে না দেখবে, অসুস্থ যদি হয়ে যাও কিছু একটা হয়ে যায়। তো সেই উত্তরগুলো অবশ্যই পাইলাম। আমার কাছে যেটা মনে হইলো আপনারা মোটামুটি যথেষ্ট চেষ্টা করেন, বা ওই যে সম্ভবত মনোহর ভাইয়ের কথা থেকে বুঝতে পারলাম। আর মানে আরেকটা বিষয় যেটা আমার জানা ছিল সেটা হচ্ছে যে আপনাদের এই শরিয়া কমপ্লায়েন্ট যে গাইড, যেটা অলরেডি আপনারা তো আমাদের নিজের আলেম প্লাস আপনাদের মুফতি সাহেবরাও আছে দেখলাম। তো ডেইলি যে হালাকা যেটা হয় আর কি ওই জায়গাগুলোতে, যেমন একটা তো হচ্ছে যে ধরেন আপনার হোটেল রিলেটেড বা সার্ভিস রিলেটেড, আর একটা হচ্ছে যে আমি যদি চাই যে আমি আসলে হজের সুন্নাহ অনুযায়ী হজ করতে চাই, বা যতটুকু সম্ভব মানে মাসলা মাসালা আমার যদি ভুল হয় সেই জিনিসগুলো ঠিক করে নিতে চাই, বা হচ্ছে ওখানে গিয়ে কিছু ইসলামিক আলোচনা, এই বিষয়গুলো আসলে কিভাবে আপনারা কতটুকু কি হয়ে যায় যদি বলতেন আর কি। আসসালামু আলাইকুম। জি বাশার ভাই, দুইটা বিষয় উপস্থাপন। প্রথমটা আপনি নিশ্চয়ই উত্তর পেয়েছেন, তারপরও বলি। আলহামদুলিল্লাহ, আমি আজকেও আমাদের অফিসে বিকালবেলা সন্ধ্যাবেলা ভিআইপি ভাবে হজের সফরটা করতে চান, যেহেতু তাদের সাথে অত্যন্ত দুর্বল, তাদের মাকে নিয়ে যাবেন, আরো মহিলা আছে অনেক, এই জন্য তারা গোল্ডেন প্যাকেজ চুজ করতেছিলেন। তো যাই হোক, এটা ভিন্ন বিষয়। তো তাদের সাথে আলাপের এক পর্যায়ে বলতেছিলাম যে তারা আবার 1 নম্বর ভিআইপি তাঁবু নেবেন, 10-12 জন। তো আমি তাদেরকে বললাম যে, ওনারা জিজ্ঞাসা করলেন যে ভিআইপি তাঁবুতে আপনি থাকবেন কিনা। আমি বলছি না ভাই, আমি ভিআইপি তাঁবুতে কোনোদিন থাকি নাই, ভবিষ্যতেও থাকার কোনো খেয়াল নেই। তো বললো কেন? আমি বললাম যে ভাই, একদম একদম সাধারণ যে মানুষটা, আমি তার বদদোয়াটা নিতে চাই না, আমার ভয় লাগে। তো আপনাকে তো আমি পরিষ্কার বুঝাইলেও বুঝবেন, যেহেতু এলিট শ্রেণীতে আছেন। আপনার এখানে গাইড, আমি উপযুক্ত গাইড পাঠাবো, কিন্তু আমি থাকবো কিন্তু সাধারণ ডি ক্যাটাগরির তাঁবুতে। ওই জায়গার যে সাধারণ মানুষটা, তার হজটা যেন সুন্দরভাবে আদায় করে দেওয়া যায়, তার সর্বোচ্চ চেষ্টাটা আমার পক্ষ থেকে থাকবে। ওই ভদ্রলোকরা হয়তো বা এখানে আমাদের মিটিং এর ভিতরে থাকতে পারেন। তো তাদেরকেও লিঙ্ক দেওয়া ছিল। তো যাই হোক, তো এটাই হলো আমার স্বাভাবিক আমার মনের অবস্থা। আমি একেবারে সবসময় সবচেয়ে দুর্বল মানুষটাকে নিয়ে চিন্তা করি। হ্যাঁ, ওনার হজটা যাতে সুন্দরভাবে হয়ে যায়, সেই চেষ্টাটা আমার পক্ষ থেকে বরাবর ছিল, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে। ভিআইপি দের তো আল্লাহ ভিআইপি বানাইছে, খরচ টরচ নিয়ে একজন একজন গাইড নিয়েও যেতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই মানুষটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্বলটা শেষ করে, হয়তোবা তার গাছ ছিল 5টা, তার কিছু জমি ছিল, এটি বিক্রি করে আল্লাহর মেহমান হওয়ার জন্য তিনি চেষ্টা করছেন, আল্লাহ তাকে কবুল করছেন। এই জন্য আমার চেষ্টাটা থাকে। ইনশাল্লাহ আপনি আমাদের সাথে থাকলে অত্যন্ত আপন মনে হবে, আমি আশা করি। এটা হলো 1। নাম্বার 2, আমাদের এখানে যতজন গাইড বাংলাদেশ থেকে যায়, সবাই মুফতি সাহেব। সেই হিসাবে আমি কোনো একজন হাজী সাহেবকেও একজন ভালো আলেম ছাড়া কোনো কারো হাতে দেই না। এটা হলো 2। এবং হলো সরকার বলছে 46 জন হাজির জন্য একজন গাইড। আমরা 30 জনের উপরে কোনো সময় একজনের উপরে চাপাইয়ে দেই না। হ্যাঁ, কারণ এত মানুষের সাথে কথা বলা যায় না আসলে। তো সেই হিসাবে এটাও আমার কাছে বেশি মনে হয় এটা 25-এ নিয়ে আসার দরকার। ভবিষ্যতে চেষ্টা করব সেটাও করা যায় কিনা। আপাতত আমরা 30 জনের জন্য একজন গাইড থাকে, এবং তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং বড় আলেম হিসাবে আহ যারা আছেন এদের মধ্যে থেকে থাকেন। এবং মক্কাতে আমাদের হজ এখান থেকে সফর করে যাওয়ার পরে হজের পূর্বে 2 দিন সময় পাই। এই 2 দিন র্যান্ডম আমাদের প্রশিক্ষণ চলে, ডেলি অন্তত ছোট করে 2বার, এবং মাঝখানে লম্বা করে একবার আমরা বসি হজের আগে। এরপর হজের যে 5 দিন, এই 5 দিনে প্রতিদিন আমরা কিছুটা সময়, অল্প সময় করে, আধা ঘন্টা 1 ঘন্টা করে আমরা প্রতিদিন প্রশিক্ষণে থাকি। আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি আমল কিভাবে করব, কে গাইড করবে, কোন গ্রুপটার কে গাইড থাকবে, প্রত্যেকটা বিষয় একদম হাতে কলমে ধরায়া তারপর আমরা এই প্রশিক্ষণগুলো করার চেষ্টা করি।
আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে আমাদেরকে করার তৌফিক দান করুন। যদি আরো সুন্দরভাবে করা যায় সেই চেষ্টাটা আমাদের আছে এবং থাকবে। ঢাকাতেও আমাদের ফিজিক্যাল 2টা বা 3টা ট্রেনিং সেশন হবে। সেখানে আমরা বড় মনিটরে পুরো হোটেল থেকে আপনি জামারাই কিভাবে যাবেন, জামারাত থেকে মিনাই কিভাবে যাবেন, ডিটেলস ইনশাআল্লাহ আমরা সহকারে আপনাদেরকে প্রশিক্ষণে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জি, অন্য কোনো প্রশ্ন বা আপনার যদি আরো কোনো প্রশ্ন জেগে থাকে। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো আপনি যেটা বললেন, যে বিষয়টা। আর শেষ মুহূর্তে আমার একটা ছিল, জাস্ট কোয়েরি ছিল, সেটা হচ্ছে আমি আসলে প্রাইভেট জব হোল্ডার। মানে সেই ক্ষেত্রে আসলে আমি আপনাদের রেগুলার আমি দেখলাম, আপনার প্যাকেজ দেখলাম, ওখানে আসলে শর্ট প্যাকেজের কথা বলা হয়েছিল। মানে তো এখন এইটা আসলে আপনারা কি নিচ্ছেন বা এটা নিয়ে প্ল্যান রেগুলার করেন বা এটা কিভাবে ম্যানেজ করেন? কারণ ওটা তো আসলে আমাদের অ্যাভেলেবেল এবছরও আমরা ইনশাআল্লাহ 18 এবং 20 দিনের অনেক জনরই আমরা প্যাকেজে বুকিং করছি, সিলভার প্যাকেজ এবং গোল্ডেন প্যাকেজ, 2টা প্যাকেজেই 18 আচ্ছা দিন আচ্ছা 20 দিনের অনেকে আছে। জি, জি, আপনাকে সম্ভবত সিলভার প্যাকেজটা দেওয়া হয়েছিল। আপনার এই সিলভার প্যাকেজ যেটা আছে, ফুল প্যাকেজ, সেটা এইভাবেই থাকবে, শুধুমাত্র আপনার প্যাকেজটা শর্ট হয়ে আসবে আর কি। ঠিক আছে, মানে ওনাকে সিলভার প্যাকেজটা দেওয়া হয়েছিল, কিন্তু মানে দিন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি, আমার হচ্ছে কোশ্চেনটা ওটাই ছিল, যেহেতু আলহামদুলিল্লাহ মানে অলরেডি বুক হয়েছে, তাহলে খুবই ভালো। মানে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে, মানে আমি যেটা শুনলাম, দেখা যাচ্ছে নিজের টিকিটটা নিজেকে ম্যানেজ, মানে যদি শর্ট প্যাকেজে যদি হাজি বেশি সংখ্যা না হয় বা অ্যাটলিস্ট 4-5-10 জন না হয়, তাহলে যেটা হয় যে ওই 1-2 জনের জন্য আসলে হয়তো বা একটু মানে হয়ে যায় আর কি, মানে মিস আন্ডারস্ট্যান্ডিং বা টাইম ল্যাপস গুলো একটু ডিফারেন্ট হয়ে না যায় দেখে। না না, এই জন্যই আর কি যদি আপনার কোনো কাছে কারণে জানা ছিল। একজনের বুক দেওয়া হয় তাহলে একজনের জন্য সর্বোচ্চ সেবার ব্যবস্থাটা করে তার কাজটা সম্পন্ন করে দেওয়া হবে। যদিও আমাদের একাধিক জন অলরেডি টাকা জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ শর্ট প্যাকেজে, তো একজন থাকলেও তার ভয় পাওয়ার কিছু নেই। আমি তার সাথে গিয়ে হইলো তার সফরটা শেষ করব। মদিনায় যদি আমার যেতে হয় আমি সাথে যাব, কিন্তু তার জানি কাজটায় কোনো ব্যাঘাত না হয়, এই চেষ্টাটা সবসময় থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে, আব্দুল্লাহ ভাইয়ের সাথে ইনশাআল্লাহ পরে কথা জি বলবো। জি, ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ। আর কারো প্রশ্ন থাকলে একটু কাইন্ডলি বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটা বলবেন প্রশ্ন। জি, আমি আব্দুল গফুর পাটোয়ারি বলছি। জি জি আচ্ছা ভাই, আমি অ্যাকচুয়ালি একটু পরে জয়েন করেছি। তো এখানে সিলভার প্যাকেজ, শিফটিং এবং স্থায়ী, জি জি এই দুটো অ্যাকচুয়ালি আমি ঠিক বুঝতে পারিনি। আর দ্বিতীয়ত হচ্ছে ক্যাটাগরি ডি, ডি প্লাস, জি জি এই জিনিসটা। এবং এখানে সিলভার প্যাকেজের মধ্যে যেটা বলা আছে, মিনা এবং আরাফায় ভিআইপি টেন্টের জন্য 2,30,000। তাহলে কি এই প্যাকেজের সাথে এক্সট্রা এটা অ্যাড হবে, জি জি নাকি আবার আবার স্পেশাল ভিআইপি বাসের জন্য 1,050 রিয়াল যোগ হবে? তো এটা কি এই প্যাকেজ যেটা, সেটার সাথে আরো এক্সট্রা এটা অ্যাড হবে কিনা, এই জিনিসগুলো একটু প্লিজ আমাকে ক্লিয়ার করবেন। আমি একটু সংক্ষেপে বলি। আসলে শিফটিং নন শিফটিং এর ব্যাপারে আব্দুল্লাহ ফরহাদ সাহেব লম্বা আলোচনা করছেন, তারপর আপনি যেহেতু প্রশ্ন করছেন একেবারে সংক্ষেপে আমি 30 সেকেন্ডে বলার চেষ্টা করব। নন শিফটিং হলো মক্কাতে একটা হোটেল থাকবে হারামের কাছাকাছি, এটা হলো নন শিফটিং, যেটা স্থায়ী আর কি। আর শিফটিং যেটা, সেটা হলো মক্কাতে 2টা হোটেল হবে, একটা হারামের কাছাকাছি, এবং হজের কার্যক্রম যখন আমরা মিনা মুজদালিফা আরাফায় থাকবো এই সময়টার জন্য জামারার কাছাকাছি, শয়তানের যে পাথর মারতে হয় এর কাছাকাছি আমাদের একটা হোটেল থাকবে, যেই হোটেলটা দিয়ে জামারায় পাথর মারার জন্য অত্যন্ত সহজ হয়, একেবারে হাঁটার পথের মধ্যে, মানে মাত্র 20 মিনিটের ভিতরে আপনি গিয়ে এই পাথর মেরে আসতে পারবেন এই ব্যবস্থার মধ্যে ইনশাল্লাহ। এটা হলো শিফটিং, মক্কায় একটা হোটেল শিফট হতে হয়। তো এটা হলো বিষয়। শিফটিং এর মক্কা এবং মদিনার হোটেলগুলো উন্নত মানের হয়, নন শিফটিং এর হোটেলগুলো এভারেজ টাইপের হয়। এই হলো হোটেলের মানটাও বলে দিলাম। এক, দ্বিতীয় হলো ডি আর ডি প্লাস। ডি তাঁবুটা অ্যাভেলেবেল চলমান ছিল, সাধারণ তাঁবু এতদিন। ডি প্লাস নতুন আবিষ্কার সৌদি আরবের। ওরা বলছে যে ডি তে যেমন পিভিসি ফেব্রিক দিয়া পার্টিশন থাকে, ডি প্লাস এর ভিতরে বোর্ডের পার্টিশন থাকবে। তো পিভিসি ফেব্রিকের কাপড়গুলো গরম হয়, তাঁবুগুলো গরম হতে থাকে, এবং এটার ভিতরে থাকে ইয়ার কুলার কতক্ষণ পর ঠান্ডা পর্যাপ্ত দিতে পারে না অনেক সময়, যার কারণে তাঁবুটা একটু গরম থাকে সার্বিকভাবেই। আর ডি প্লাসটা হবে, ওরা যেটা বলছে সেটা হলো এটা লেমিনেটিং বোর্ড দিয়ে হবে। অতএব এই বোর্ডের থাকার কারণে এটা একটু ঠান্ডা থাকবে এবং ভিতরে যথারীতি এয়ার কন্ডিশনার থাকবে। এই হলো, ভিতরে একটা ফ্রিজও থাকবে, ঠান্ডা পানি এবং জুস টুস ইত্যাদি রাখা থাকবে খাওয়ার জন্য। এই হলো ডি আর ডি প্লাস এর।
প্রাইজের পার্থক্য খুব সামান্য, মাত্র 15,000 টাকা। আর ডি তে 15,000 কম, ডি প্লাসে 15,000 বেশি। আর ভিআইপি তাবু এটা হলো 1 নম্বর তাবু। এটা যদি নিতে হয় তাহলে নর্মাল যে প্যাকেজটা ঘোষণা করা আছে এই ঘোষিত প্যাকেজের থেকে 2,30,000 টাকা যোগ হবে আরো। যে আপনি যথার্থই বলছেন যে এটা যোগ হবে কিনা। হ্যাঁ, এই 2 লক্ষ, যদি কেউ ভিআইপি তাবু চায় 1 নম্বর তাবু, এখানে 5 স্টার ক্যাটাগরির ব্যবস্থাপনা থাকে, এই জন্য এটার খরচ অনেক বেশি। সেই হিসাবে 2,30,000 টাকা সাধারণ প্যাকেজের সাথে আরো যোগ হবে। আর ভিআইপি বাস বলতে এটার ব্যাপারে মনোহর সাহেব ইতিপূর্বে আলোচনা করেছেন। তো তারপরও ভিআইপি বাস বলতে স্পেশাল বাস, যেটা হজের নির্ধারিত বাসের গাড়ির বাহিরে একটা আমাদের ডেডিকেটেড বাস থাকে, সেই বাসের যদি কেউ সিট বরাদ্দ রাখতে চায় তাহলে 1,050 রিয়াল অতিরিক্ত জমা দিতে হবে ঘোষিত প্যাকেজের পরে, যদি কেউ নিতে চায়। এটা অপশন। জি, এই পর্যন্তই মনে হয় আমি আপনার প্রশ্ন জি, বুঝতে আরেকটা পারছি। কোশ্চেন একটু বলি। জি জি, আরেকটু অ্যাড করতে জি চাচ্ছি। জি আমি যে এখন রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করতে তো আমার 3,30,000 টাকা খরচ হবে। 3,80,000। তো জি, এইটা কি ওই, সরি 3,80,000, হ্যাঁ টোটাল। তো এইটা ওই প্যাকেজ থেকে কি এটা অ্যাডজাস্ট হবে নাকি একেবারে কিভাবে এই পুরাটা। এই খরচটা? জি 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 জি, আপনার প্যাকেজ থেকেই এই অংশটা মাইনাস হয়ে গেল, বাকি যেটা থাকে ব্যালেন্সটা ওইটা জমা দিবেন পরবর্তীতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। এতটুকুই। আসসালাম। আমার দুইটা প্রশ্ন ছিল, একটু বলি। জি জি এটা জি রিসেন্ট একটা হচ্ছে ধর্ম উপদেষ্টা মহোদয়ের সংবাদ সম্মেলন, আর একটা জি হচ্ছে হাবের সংবাদ সম্মেলন। জি জি ধর্ম উপদেষ্টা মহোদয় অনেক আশার কথা বলে সর্বশেষ একটা কথা বলেছেন যে বিমান ভাড়া এবছর গত বছরের তুলনায় কিছুটা কমিয়েছেন, জি জি এটা একটা। আর হাবের মহাসচিব সাহেব বলেছেন এবারের কুরবানির খরচ নুসুকের অ্যাপের নুসুকের ভিতরেই জমা দিতে হবে বিধায় এজেন্সি কোরবানির খরচ সহ প্যাকেজ অ্যাড করবে। জি এই জি জায়গাটা একটু ক্লিয়ার করবেন যে বিমান ভাড়া কমানোর বিষয়টা প্যাকেজ রেটে কোনো ইফেক্ট করছে কিনা, আর একটা হচ্ছে কোরবানির খরচটার ব্যাপারটা আপনারা কিভাবে করছেন। জি। জাযাকুমুল্লাহ খায়ের। তো ভাই যে প্রশ্ন করছেন, দুইটা প্রশ্ন এমন যে বিমান ভাড়া যতটুকু কমছে এক্ষেত্রে প্যাকেজের ভিতরে কোনো ইফেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, যেই প্যাকেজগুলো আমাদের কমানো বাড়ানো দরকার ছিল সেই প্যাকেজগুলো কমাইয়া বাড়াইয়া নতুন করে আবার রিসাইজ করা হয়েছে। অর্থাৎ এক কথায় হলো শুধুমাত্র ইকোনমি প্যাকেজটা, আমাদের সুপার ইকোনমি একটা প্যাকেজ ছিল যেটা আমাদের নিয়ন্ত্রিত ছিল, এইটা এখন গভর্নমেন্ট সিস্টেমের গভর্নমেন্ট ডিজাইনে আমাদের করতে হয়েছে এবং এটা একটা বাধ্যবাধকতা আছে। সেই হিসেবে আমরা ঘোষণা দিছি, কিন্তু আমাদের কোনো বুকিং নাই এই প্যাকেজটা এখনো পর্যন্ত। আর যেতে চাইলেও আমরা তাকে বলবো যে 1 ঘন্টা আমাকে সময় দিতে হবে, একদম সরাসরি সামনে এসে কাউন্সিলিং করব। যদি উনি শুনে বুঝে তারপরে যদি বুকিং দেয় তাহলে নিব, আর না হলে কোনো যাত্রী নিব না। এই প্যাকেজটার হোটেল স্থায়ীভাবে 3 থেকে 4 কিলোমিটার দূরে হবে, সে আর কোনো অবস্থাতেই হারামের কাছাকাছি আসার সুযোগ লাভ করবে না। ওখান থেকে বাসে আসার কোনো একটা ব্যবস্থা থাকবে, যখন উনি বাস পাবেন তখন আসবেন, যখন বাস পাবে না তখন আসতে পারবে না। এটা হলো ব্যবস্থাপনা। এটার প্যাকেজ মাত্র 5,10,000 টাকা। এর ভিতরে কোরবানি, 3 বেলা খাওয়া দাওয়া, এভরিথিং সব আছে, একেবারে কম 5,10,000 টাকা এই প্যাকেজটা করা হয়েছে। তো যদি কেউ যেতে চায় তাহলে অবশ্যই আমার অফিসে এসে 1 ঘন্টা এই প্যাকেজ নিয়ে আমার সাথে আলাপ করতে হবে, তারপরে। এর আগে এটা বুকিং দেওয়া যাবে না। এটা হলো এক। দ্বিতীয় হলো কোরবানি। কোরবানি ওই প্যাকেজটাই আমরা কোরবানি ইনক্লুড করে দিয়েছি, আর বাকি সব প্যাকেজগুলো আমরা কোরবানির খরচটা বলে দিচ্ছি। যখন আমরা ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য সরকার নির্দেশ দেবে তখন ওই পরিমাণ টাকা তিনি দিলে আমরা বুথে গিয়া হাজী সাহেব সহ তার নামে এটা জমা দিব। এই হলো বিষয়। আমরা মানে আলোচনায় রাখছি, কিন্তু প্যাকেজের ভিতরে ঢুকেই ফেলি নাই কোরবানিটা। যেহেতু বহুদিনের প্র্যাকটিস প্যাকেজের বাইরে রাখা, হঠাৎ একবারে সবগুলো ঢুকাই দিলে প্যাকেজটা এত বড় দেখা যাবে, হাজী সাহেবরা ভয় পাবে। খরচটা তারই, কিন্তু তারপরও একটু ঝামেলা আছে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তৌফিকুর রহমান, ঢাকা থেকে বলছি। জি জি, জি, আমার প্রশ্ন হচ্ছে যে জোন 5 এর যে তাঁবুটা, এটা জি। জামারা থেকে কত কিলোমিটার দূরে? হেঁটে যাওয়ার ব্যাপার কিনা, যদি হেঁটে যেতে হয় কত সময় লাগতে পারে? তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি শুনেছি যে জোন 5 এর তাঁবুটা অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া হিসেবে মিনার ভিতর পড়লো, মাঝে মাঝে কিছু তাঁবু নাকি মানে ভৌগোলিক ভাবে মুজদালিফার ভিতর পড়ে।
এটা কতটুকু সত্যি? আর যদি ধরেন কারো তাঁবুটা মুজদালিফায় পড়ে যায়, সেক্ষেত্রে কি হজের ক্ষেত্রে কোনো ক্ষতি হবে বা দম দিতে হবে এরকম কোনো ব্যাপার আছে কিনা? আর লাস্ট প্রশ্ন, যে শিফটিং প্যাকেজে কি তাহলে টোটাল হজের 5 দিন আর আগে পরের মিলায় সব মিলায় 10 দিন কি আমাদেরকে মক্কার হোটেল থেকে দূরে থাকতে হবে কিনা? ধন্যবাদ। প্রথম প্রশ্ন হলো যে জামারাত থেকে জোন 5 পর্যন্ত হেঁটে যেতে কত সময় লাগে। আমি শুধু দূরত্বটা বলতে পারবো, হাঁটার অবস্থা তো এক একজনের শারীরিক অবস্থা অনুযায়ী এক এক রকমের, সেই হিসাবে উনি বাকিটা নিজে হিসাব করে নেবেন যে এতটুকু হাঁটতে ওনার কতটুকু সময় লাগবে। জোন জামারাত থেকে জোন 5 এর স্টার্টিং জায়গা হলো 3 কিলোমিটার, এটার লাস্ট সীমানা হলো 5.5 কিলোমিটার। তো এই হলো জোন 5 এর অবস্থা। হয়তো আমরা মাঝামাঝি ধরে নেই, তাহলে 4 কিলোমিটার বা 4.25 কিলোমিটার দূরত্বে আমাদের তাঁবু হতে পারে, মাঝামাঝি ধরেও যদি করি। তো 4.25 কিলোমিটার 4.5 কিলোমিটার হাঁটতে যতটুকু সময় লাগে 42 ডিগ্রি তাপমাত্রায়, ওই হিসাব করে তাকে হিসাব করে নিতে হবে যে কতটুকু সময় লাগতে পারে বা সক্ষমতা কতটুকু। এটা হলো এক, জামারাত থেকে দূরত্ব। আর আপনি দ্বিতীয় যেটা প্রশ্ন করছেন সেটা হলো মানে জোন 5 এর তাঁবুগুলো কিছুটা নতুন মুজদালেফা, অর্থাৎ আইনি মুজদালেফা যেটা, মূল মুজদালেফা যেটা, সেটার বাহিরে কিছু তাঁবু পড়ে। আসলে 75% তাঁবুই মুজদালেফার পূর্বের মুজদালেফার বাহিরে, নতুন মুজদালেফায়, হ্যাঁ নতুন মিনার বাইরে, সরি নতুন মিনার বাহিরে। মুজদালেফায় চলে গেছে, নতুন মিনার বাহিরে এটা পড়ছে, মানে পুরাতন মিনার বাহিরে পড়ছে, নতুন করে এটা মিনার ভিতরে অন্তর্ভুক্ত করছে গভর্নমেন্ট, সৌদি গভর্নমেন্ট। তো সেক্ষেত্রে মাসালাগত বিষয়টা কি, দম দিতে হবে কিনা ওখানে অবস্থান করার কারণে, যেহেতু আমাদের মতে মিনায় অবস্থান করা সুন্নাত, সেই হিসাবে এটা দম দিতে হবে না। আর সকল ওলামায়ে কেরামদের মোটামুটি ঐক্যমত যে যেহেতু গভর্নমেন্ট এটাকে হুকুম জারি করে মুজদালেফায় অন্তর্ভুক্ত করছে, মিনায় অন্তর্ভুক্ত করছে এবং তাঁবু নির্মাণ করছে যথার্থভাবে, সেহেতু এখানে অবস্থানের কারণে যারা এটাকে ওয়াজিব হিসাবে সাব্যস্ত করছেন তাদের জন্য দম দিতে হবে না। যেহেতু সরকারি বাধ্যবাধকতা বলতে সরকার এটাকে এখন একবার করে মিনাকে মানে মৌজা, খতিয়ান ইত্যাদি সবকিছু মিলায় মাসালার ক্ষেত্রে এটা হলো ওলামায়ে কেরামদের অধিকাংশের মতামত। এই হলো মাসালার বিষয়টা। আর জোন হিসাবে 75%ই জোন 5 এর অবস্থান হলো মূল মিনার বাহিরে, নতুন মিনার ভিতরে, অর্থাৎ মূল মিনা যেটা আগের পুরাতন মিনা ছিল তার বাহিরে। আর কোনো প্রশ্ন ছিল? জি, জাযাকাল্লাহ। আমার তৃতীয় প্রশ্ন ছিল যে শিফটিং প্যাকেজে কি মোট 10 দিন কি আমাদের মক্কার হোটেল থেকে? হ্যাঁ, শিফটিং প্যাকেজে আমাদের হজ 5 দিন সহ আরো 5 দিন, মোট 10 দিন দূরের ওই হোটেলে অবস্থান করতে হবে। হোটেল বা তাঁবু সবকিছু মিলাইয়া হজের কার্যক্রম 5 দিন, কারো কারো জন্য 6 দিনও হয়। তো 5 দিন বা 6 দিন যাই হোক, সব মিলাই আমাদের 10 দিনের মতো ওই হজ কার্যক্রম সহ বাইরে থাকতে হবে। জি। এবং মক্কায় পৌঁছার পরে আমরা 17-18 দিন আবার মক্কায় কাবা হারাম, মক্কাতে আবার যারা ফুল টাইম দিবে তারা 18 দিন 19 দিনের মতো মক্কাতে থাকতে পারবে, যারা একবার 35 দিনের পূর্ণ প্যাকেজ দেবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ মুশতাকিদ, আমার একটা প্রশ্ন, ওই মক্কা এবং মদিনার হোটেল কি আপনারা বুক করে ফেলেছেন? মানে অনেক এজেন্সি দেখাচ্ছে সেটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলছিলেন নামটা? মুর্শেদুল আলম। মোর্শেদ ভাই অফিসে আসছিলেন। জি, বুঝতে পারছি। মোর্শেদ ভাই, মক্কা ও মদিনার হোটেল যদি 5 স্টার ছাড়া বুকিং করছে এই কথা যদি কেউ বলে, তাই একেবারে পুরোপুরি অসত্য কথা বলছে, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথমত হলো সৌদি আরবে 2026-এর হজের অনুমোদিত কাগজ কোন হোটেল পায় না এখন পর্যন্ত, যেগুলো হজের জন্য অনুমোদন হয়েছে। প্রত্যেকের নতুন করে কাগজ নিতে হবে, হ্যাঁ, মানে সার্টিফিকেট নিতে হবে হজের জন্য। তো সে সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত সে কারোর সাথে এগ্রিমেন্টে যেতে পারবে না। অতএব হ্যাঁ, উনি শুধু গেস করে আইডিয়া দিতে পারবেন, অথবা 5 স্টারের ক্ষেত্রে উনি কনফার্ম দিতে পারবেন। 5 স্টারকে তো কোনো কাগজেই আটকানো যাবে না, সে কাগজ পাবেই, সে মানে অরাকা পাবেই,
অনুমোদন পাবেই। অতএব 5 স্টার আপনাকে যে কেউ বলে দিতে পারে যে অমুক 5 স্টারে আমি রাখবো। এর বাহিরে নর্মাল হোটেলে যদি কেউ বলে যে অমুকটায় রাখবো, এটা কোনোভাবেই সঠিক কথা নয়। উনি হোটেল পাইতে পারে, নাও পাইতে পারে, সেটা পরের বিষয়। কিন্তু কেউ কনফার্ম করছে বা বুকিং করছে এই মর্মে কোনো স্লিপ কেউ দেখাতে পারবে না, কোনো সুযোগ নেই। শিফটিং টু মানে শিফটিং টু যে প্যাকেজটা, এটা তো আর ওই জামারা বা শীর্ষাতে হবে না, তাই না? মানে ওই শেষ মানে হজের শিফটিং পরে টু সিসায় হবে, শিফটিং টু সিসায় হবে। জি না, ওই আপনার হজের পরে তো এটা তো আর ওদিকে থাকবে না, এটা তো হেরেম শরীফের কাছাকাছি চলে মক্কায় চলে আসবে। জি, মক্কায় চলে আসবে হজের পর দিনে। জি জি সব হাজি সাহেবের একদিনে চলে আসবে। 5 স্টারে তো একদিন আগে আসবে, আর বাকি সিলভার প্যাকেজ বা অন্যান্য প্যাকেজ যারা, তারা একদিন পরে আসবে। এবার সরকার মানে যে প্যাকেজটা করেছে, তৃতীয় প্যাকেজ, যেটা সর্বনিম্ন যে রেটটা রেখেছে তৃতীয় প্যাকেজ, সেটাই তারা স্থায়ীভাবে জামারা দূরেই থাকবে। আজিজিয়ার কোনো এক জায়গায় তারা রাখবে স্থায়ীভাবে, ফুল টাইম মক্কায় 20-25 দিন যায়। আজিজিয়াও হতে পারে, সেটা কাকিয়াও হতে পারে, মক্কার যে কোনো এরিয়ায় মোটামুটি 5 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে করবেন, না হলে আমি একটু ফিনিশিং কিছু আলোচনা করে শেষ করার চেষ্টা করব। কারো কি কোনো প্রশ্ন আছে জানার? কোনো বিষয় জানার থাকলে একটু বলবেন, না হলে আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কে বলছিলেন? একজন বলেন। জি আমার কিছু আমার কিছু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ডি এবং ডি প্লাস যেটা, জি আমি আরেফিন বলছি। হ্যাঁ জি আমার কিছু কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে ডি এবং ডি প্লাস এর টেন্টটা আছে। হ্যাঁ, তো একটা হচ্ছে এটা কি এয়ার কুলার নাকি এয়ার কন্ডিশন, মানে এসি, মানে যেটা ডি আছে ওটাতে কি, মানে এটা একটা জানার ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনার যে কুরবানির যে পেমেন্টটা, হ্যাঁ এটা তো প্যাকেজের বাহিরে, তো এই ক্ষেত্রে আপনার কস্টিংটা কেমন আসতে পারে, বা এটা আপনারা কিভাবে অ্যারেঞ্জ করছেন? আর আরেকটা কোশ্চেন ছিল যে মুজদালিফা পর্যন্ত, তো ওই অ্যাজ ইউজুয়াল যেটা বাস হয়, কিন্তু যখন ভিআইপি বাসটা নেওয়া হবে ওই ক্ষেত্রে মানে এক্সট্রা কি প্রিভিলেজটা পাওয়া যাচ্ছে, এটা একটা কোশ্চেন ছিল। আর কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে এই কোশ্চেনটা ছিল, হ্যাঁ এগুলো একটু জানতে চাচ্ছি। আমার ডেটটা এটা কি পূর্বে এটা কি জানা যায় যে আমি এই ডেটে যাচ্ছি এবং এই ডেটে আসছি? এই প্রশ্নগুলো ছিল। জি আসসালামু আলাইকুম। আরিফিন ভাই, ডি এয়ার কন্ডিশন না, ডিতে হলো এয়ার কুলার, যেটা হলো পানি দিয়ে বাতাস দেয়, যে এইগুলো আমাদের মার্কেটেও পাওয়া যায় ছোট করে। ওখানে হলো বিশাল আকারে প্রত্যেকটা তাঁবুর ভিতরে উপর থেকে একটা এই দেওয়া আছে, মানে উইন্ডো দেওয়া আছে, এটার থেকে আপনার এই বাতাসটা আসতে থাকে রুমটা ঠান্ডা করার জন্য। জি এটা হলো এয়ার কুলার। আরেকটা হলো না এয়ার কন্ডিশন না, ডিতে, আর ডি প্লাসে এয়ার কন্ডিশন দিবে, এই মর্মে আমাদের কাছে যে কাগজ আসছে সৌদি আরব থেকে, তাতে আমরা তাই দেখতে পাচ্ছি। এয়ার কন্ডিশন থাকবে এবং রুমের ভিতরে ফ্রিজ থাকবে, এতটুকু আমরা দেখতে পাচ্ছি। আর বোর্ডটা হবে এসিটা থাকবে এবং ফ্রিজ থাকবে, ফ্রিজ থাকবে, জিপসাম বোর্ডের বড় হবে, মানে আউটলাইনটা, অর্থাৎ রুমের চতুর্পাশের যে বাউন্ডারি। জিজ্ঞেস করলি আর তো হয়। জি 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 বলেন। জি জি বলেন। আশরাফুল ইসলাম ভাই জানি কি বলতে চাইলেন একটু? বলতেছেন মানে একজন কথা শেষ করে আরেকজন বললে সুবিধা হয়, দুজন একসাথে বললে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না সেটাই একটু একটু লক্ষ্য করবেন, তাহলে ইনশাল্লাহ পাওয়া যাবে। আমিও একটু করলাম। তো ডি আর ডি প্লাস এর পার্থক্যটা আশা করি আপনি বুঝতে পারছেন। আর কোরবানির বিষয়টা হলো, কোরবানিতে একজন হাজী সাহেবের 720 থেকে 750 রিয়ালের মতো খরচ হবে। 33 টাকা হিসাব করে রিয়াল ধরতে হবে।
এবং পদ্ধতিটা কি হবে, পদ্ধতি আগে তো নিজেরাও করার সুযোগ ছিল গত বছর পর্যন্ত, যদিও সেটাও পুরোপুরি বৈধভাবে না, নিষিদ্ধভাবেই আমরা তারপরও করতাম। এবং বৈধভাবে হলো একাশিয়া বা বিভিন্ন জায়গায় মাসলাক ছিল, সেখানে গিয়েও পশু ক্রয় করে বৈধভাবেও করা যেত। এই পদ্ধতিগুলোই হাজী সাহেবরা করতেন। কেউ কেউ ব্যাংকে টাকা জমা দিতেন, আর কেউ কেউ নিজস্ব ব্যবস্থাপনায় তার পরিচিতজন আত্মীয় স্বজনের মাধ্যমেও মক্কায় করতেন। তো এবছর বলছে যারা কোরবানি করবে তারা কোনো ব্যবস্থাপনাই থাকবে না, একটা ব্যবস্থা থাকবে, শুধু ব্যাংকে টাকা জমা দেওয়া। আমরা এখনো এই বিষয়ে আমাদের সৌদি পাড়ের যে প্রাইভেট সাইট গুলো আছে তারা এখনো কনফার্ম পুরোপুরি করেন না যে এটাই বাধ্যতামূলক কিনা, না আসলে এটা একটা নির্দেশনা বা উপদেশ, সেটা আমরা বুঝতে পারতেছি না। এই জন্য আমাদের প্যাকেজের বাহিরে কোরবানিগুলো এবছর আমরা রেখে আমরা প্যাকেজ ডিজাইন করছি। জি জি আরিফিন সাহেব, আর কোনো বিষয় ছিল? ওনার আর একটা প্রশ্ন ছিল যে যাওয়ার ডেট এবং আসার ডেটটা উনি আগে থেকে জানা যাওয়ার ডেট আসার ডেট, হ্যাঁ, যদি কোনো যাত্রী এখন আমাদের কাছে জিজ্ঞাসা করেন তার যাওয়ার ডেট আর আসার ডেট সম্ভাব্য আমরা বলে দিতে পারবো, হয়তো একদিন আগে পিছে হতে পারে, আমরা বাকিটা বলে দিতে পারবো শিডিউলের কারণে একদিন আগে বলে। জি, আর কারো কোনো বিষয় থাকলে? আচ্ছা, আমি বাসার বলতেছিলাম। জি, বাসার। আমি জাস্ট ওই ইয়ার বিষয়ে সেটা এক্সটেনশন ছিল, সেটা হচ্ছে যে মানে কোরবানির ক্ষেত্রে যদি ব্যাংকে টাকা জমা দেওয়া হয়, সেই ক্ষেত্রে যেটা হয় যে আসলে আমি যেটা শুধু টাইমিংটা জানা যায় না যে আসলে তার কখন কোরবানি করতে, তো আসলে যে হালাল হওয়ার যে বিষয়টা থাকে আর কি, তো এটা আসলে কিভাবে মেনটেন করা যায়, এটা একটা ছিল। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, আমি একটা লাস্ট কোশ্চেনই করবো, এটা হচ্ছে যে মুজদালিফা থেকে যখন আসলে মানে 10 তারিখে মানে জামারাতে পাথর নিক্ষেপ করে ওই দিনই যদি কেউ আসলে মানে হেরামে গিয়ে আসলে ওই যে তাওয়াফ করতে চায়, তো এই ক্ষেত্রে আসলে কোনো বাসের ব্যবস্থা মানে করা মানে হয় কিনা, বা স্পেশাল বাস যেটা বললেন আপনারা, ওইটা কি এখানে সার্ভিস দিবে কিনা, এটা এই দুটো আর কি। আচ্ছা, আমি যে সব প্রশ্নগুলো ধরতে পারি তাহলে উত্তর দিচ্ছি, নাহলে আবারও আপনি করবেন। হ্যাঁ, শিওর শিওর। প্রথম বিষয়টা ছিল ব্যাংকের মাধ্যমে কুরবানি আর কি, মানে ওটা টাইমিংটা ব্যাংকের মানে মাধ্যমে কোরবানি কখন করলে কুরবানি এই হবে আর কি। সন্দেহটা, হ্যাঁ জি জি, ব্যাংকের হ্যাঁ হজের কাজের একটা ধারাবাহিকতা আছে। আমরা আগে পাথর 10 তারিখেরটাই বলি, আগে আমরা হুম, পাথর মারবো, তারপরে আমরা কোরবানি করব, তারপরে হালাল হব। হুম, এই তিনটা কাজের একটা ধারাবাহিকতা আছে। তো আমরা পাথর তো মারলাম যথারীতি, এরপর কোরবানি হওয়ার কথা। কোরবানিটা হলো কিনা যথার্থভাবে, কোন সময় হলো, এটা ব্যাংকে টাকা জমা দিলে আমরা কিভাবে বুঝবো? না ভাই, এটা বোঝার কোনো উপায় নাই। আপনি ধরেই নিতে হবে যে এই কোরবানি ওই টাইমের ভিতরে হয় না, এটা 90%। কারণ এই কোরবানি দ্বিতীয় দিনও হয়, তৃতীয় দিনও হয়, তাদের কাছে লাখ লাখ কোরবানি জমে। হ্যাঁ, তারা একদিন এটা করতে পারেন। তারা একটা আইডিয়া, একটা কাগজ দিয়ে দেয়, এখানে একটা টাইম লিখে দেয়, এটাকে মেনে নিতে হবে রাষ্ট্রীয় হুকুম হিসাবে, এটা করা যেতে পারে। এই জন্য এতদিন আমরা নিজস্ব ব্যবস্থাপনায় কোনো না কোনো ভাবে কোরবানিগুলো করছি। যতদিন এই সুযোগ থাকবে ততদিন করার চেষ্টা করব। যখন সুযোগ থাকবে না তখন অবশ্যই আমরা ব্যাংকের দিকে যেতে হবে, গভর্নমেন্ট বাধ্য করলে। এটা একটা বিষয়। এরপর যখন বাধ্য করবে তখন আসলে এহতিয়াতান বা সতর্কতামূলক ভাবে আমাদেরকে আরেকটা দম দিতে হবে কিনা, সেটা আলেম ওলামারা, যেহেতু নতুন মাসলা নতুন বিষয়, সেই হিসাবে তারা গবেষণা করবেন এবং আমাদেরকেও নির্দেশনা দিবেন। যারা মুফতিয়ানে কেরাম আছেন তাদের থেকে আমরা এই ব্যাপারে অবশ্যই ফতুয়া নিব, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। এ হলো এক বিষয়। আর বাসের বিষয় জিজ্ঞাসা করছিলেন, মুজদালিফা থেকে জামারা করে বাস দিয়া হারামে আসা যাবে কিনা? না, এটা কোনোভাবেই এই ব্যবস্থা নাই। এটা আপনি জামারা দিয়ে মুজদালিফা থেকে যদি আপনি স্পেশাল বাসের যাত্রীও হয়ে থাকেন তাহলেও আপনি হোটেল পর্যন্ত আসতে পারবেন, সিসার কাছাকাছি। অথবা যদি একবারে মক্কায় চলে যান তাহলে যেতে পারবেন। কিন্তু এই বাস কোথাও অপেক্ষা করবে, আপনি পাথর মেরে আসবেন, এসে এই বাসে উঠবেন, এরপর আবার আরামে যাবেন, এরকম ব্যবস্থাপনা নাই, এটা হবে না। এটা মোটামুটি ক্লিয়ার। আর আগে যে আরিফিন ভাই ওই স্পেশাল বাস নিয়ে একটা প্রশ্ন করছিলেন, যে স্পেশাল বাস আর সরকারি স্বাভাবিক বাস যেটা প্যাকেজে অন্তর্ভুক্ত আছে, তার থেকে এটা নিলে কি ফায়দা? আমি একটু সংক্ষেপে বলি। সেটা হলো, আপনি 7 তারিখ রাতে হোটেল থেকে যে মিনায় যাবেন, সেক্ষেত্রে আপনার স্পেশাল বাস নর্মাল বাস একই রকম সার্ভিস হবে। মানে স্পেশাল বাসেও আপনি বসে যাবেন, নর্মাল বাসেও বসে যাবেন, একই হলো। মিনার থেকে যখন আরাফায় যাবেন তখনও সেম কেস, একই রকম হবে। তো নর্মাল বাসের জন্য একটু দৌড়াদৌড়ি ফালাফালি করতে হয়। এই বাসটা আপনার জন্য যেহেতু ডেডিকেটেড বাস, সেহেতু আপনি গাড়ি থেমে থাকবে, আপনি উঠবেন, তারপরে গাড়ি ছাড়বে, এতটুকু একটু আরামদায়ক হবে। কিন্তু বসে যেতে পারবেন, নর্মালটাও বসে যেতে পারবেন, এটাও বসে যেতে পারবেন।
সমস্যাটা হলো আরাফাত থেকে ব্যাক করার সময় 100 জন হাজী সাহেবের জন্য একটা গাড়ি দেয়, যেই 50 জন ধাক্কায় আগে উঠতে পারবে তারা সিট পাবে, আর বাকি 50 জন সিট এই গাড়ি যদি আবার ঘুরে আসতে পারে তাহলে সিট আবারও যেতে পারবে। সেটা কি আদৌ রাত্রে আসবে কি না না আসবে এটা বলা বলা মুশকিল। এই আশায় যদি কেউ বসে থাকে ওখানে তাহলে তার মুজদালিফায় যাওয়াটাই কঠিন হয়ে যাবে। এই জন্য বাকিদেরকে হেঁটে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। এই হলো একটা বিষয়। আবার মুজদালিফার থেকে কোনো সাধারণ গাড়ি আর আপনাকে কোনো সাপোর্ট দিবে না, স্পেশাল গাড়িটা থাকলে আপনাকে আপনার হোটেল পর্যন্ত পৌঁছায় দেবে। বিশেষ করে দুর্বল অথবা মা বোন যাদের সাথে থাকে তাদের জন্য এটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, তারা খুব অসহায় হয়ে যায় এই জায়গাগুলায়। আমাদেরও তো খুব বেশি কিছু করার নাই, আমরা হয়তো একজনের হাত ধরলাম, বাকি অন্যদের সেই হিসেবে খুব বেশি আমাদের কিছু করার থাকে না। তো সেই ক্ষেত্রে মানে হেরামে যদি না দেওয়া যায়, মানে হেরাম থেকে আপনি যেটা বললেন যে আজিজিয়া বা সরি সিসার যে হোটেল থেকে পর্যন্ত অথবা মুজদালিফা থেকে তো নামাই দিয়ে বা রেখে যাবে ফরজ তওয়াফের জন্য ফরজ হ্যাঁ তওয়াফের ফরজ তওয়াফের জন্য। ফরজ তওয়াফের জন্য দ্বিতীয় দিন এই বাস, ফরজ তওয়াফ তো 3 দিন করা যায়, দ্বিতীয় দিন এই বাস আপনাকে নিয়ে যাবে। প্রথম দিন এত রাস্তায় এত চাপ এত জ্যাম থাকে যে এই বাসটা আসলে খুব স্বাভাবিকভাবে চলতে পারবে না, আপনাকে নিয়ে গেলেও সারাদিন বাসেই রাখতে হবে। এই প্রথম দিন যদি আপনারা ওমরায় যেতে চান মানে ফরজ তওয়াফ করতে চান তাহলে হয় সরকারি বাসে যেতে হবে, সরকারি বাসের স্পেশাল একটা রুট আছে, সিসার থেকে একটা সরকারি বাস চলমান থাকে প্রত্যেক বছর, আশা করি এবছরও থাকবে আমাদের হোটেলের কাছাকাছি দিয়া। ওইটা ফ্রি বাস, ওই বাসে যেতে পারবেন, যেহেতু ওইটা একটা স্পেশাল রোড, শুধুমাত্র সরকারি গাড়ি চলতে পারবে, ওইটা দিয়ে আপনারা যেতে পারবেন যদি 10 তারিখেই কেউ ফরজ তওয়াফ করতে চান। আর যদি সেটা না করে আমাদের সাথে করতে চান তাহলে 11 তারিখে আমরা নিয়ে যাব। এই গাড়িগুলো আসবে, স্পেশাল গাড়িও থাকবে, নর্মাল হাজী সাহেব যারা তাদের জন্য আমরা গাড়ি বাহির থেকে ভাড়া করব, সবাইকে আমরা বাসে নিয়ে যাব ফরজ তওয়াফ এবং সাই করার জন্য। আবার শেষ হইলে আবার তাদেরকে এই বাস দিয়ে হোটেলে নিয়ে আসবো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো মাশাআল্লাহ, তাহলে তো মানে এটা আপনাদের হচ্ছে প্ল্যান ওয়াইজ আর কি, মানে 11 না তারিখ। এটা থাকতে হবে, কারণ অনেক দুর্বল মানুষ থাকে, মা বোনরা থাকে, অনেক সময় বাচ্চা কাচ্চা থাকে, আমরা কোনো একটা ব্যবস্থা না রাখলে তাদের জন্য এটা খুব ডিফিকাল্ট। সরকারি গাড়ি যদি না থাকে কোনো কারণে না চালাইলো তখন এরা কি করবে, একটা ব্যবস্থা তো থাকতে হবে না তার না, এটা কাজগুলো খুবই ভালো হয়েছে। সম্পন্ন হ্যাঁ, করার ঠিক জন্য। আছে। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আর কোনো প্রশ্ন? না, আমার মনে হয় শেষ করা উচিত, 10:30 আমরা বাজে। আমরা আমরা শেষের দিকে যাই। তো আলহামদুলিল্লাহ, আসলে আপনারা অনুভব করবেন যে অনেক অজানা বিষয় আপনি আপনার ঘরে বসে অনেক কিছু জানতে পারছেন। এই মিটিং গুলো আসলে মনে হয় আপনারা কিছুটা হলেও উপকৃত হচ্ছেন। অনেক এজেন্সির একেবারে সামনে গিয়ে বসে কথা বলা অনেক সময় হয়ে ওঠে না সময়ের কারণে, চিন্তা করলেও। সেই হিসেবে আমরাও আপনাদের সাথে কথা বলতে পারতেছি, ভালো লাগতেছে। কে কার সাথে যাবেন আমি জানি না, কিন্তু বাইতুল্লাহর মেহমানদেরকে এতটুকু খেদমত হচ্ছে, যেহেতু এই লাইনেই কাজ করি, এটা অব্যাহত থাকবে। এমন না যে যারা আমাদের এজেন্সিতে নিবন্ধন হয়েছেন তারাই আমাদের কথা শুনতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, অন্য কেউ আসতে পারবে না, এরকম কোনো বিজনেস। এটা একেবারে ওপেন, ফ্রি ই করা, মানে নিবন্ধন করতে পারেন আপনারা এখানে করে এই প্রোগ্রাম গুলো আপনারা অ্যাটেন্ড করতে পারেন। ভবিষ্যতে আপনারা সাড়া দিবেন, আবার নতুন বিষয় আসবে, নতুন আলোচনা আসবে, সেই আলোচনাগুলো আমরা শুনবো, ইনশাল্লাহ উপকৃত। আর বাইতুল্লাহর আলোচনা শুনতে কার না ভালো লাগে? প্রত্যেক মুমিনেরই বাইতুল্লাহ সম্পর্কে, কাবাগার সম্পর্কে, মানে এই হজ সম্পর্কে আলোচনা শুনতে প্রত্যেকেরই ভালো লাগে। রসুলের রওজায় দাঁড়ায়া যারা নিজেরা সালাম দিবে, তাদের থেকে দোয়া নিতেও ভালো লাগে। মনোয়ার ভাই তো সবসময় এই মিটিং গুলোয় উপস্থিত হয়, তার বাইতুল্লাহর আলোচনা শুনতে গেলে সে ঘন্টার পর ঘন্টা শুনতে পারে। তো এই আর কি, এই ভালো লাগাটা আমাদের থাকুক। এই ভালো লাগা নিয়েই আমরা কাবাগরের সামনে যাব, দোয়া করব, আমরা রসুলের রওজায় দাঁড়াবো, আমরা রসুলকে সালাম পেশ করব, আমার কণ্ঠস্বর শুনে রসুল সালাম উত্তর দিবেন, সালামের উত্তর দিবেন ইনশাআল্লাহ। এই আশা নিয়ে আমরা হজের কার্যক্রম যেভাবে শুরু করছি, ইনশাআল্লাহ প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর নসিব করুন, দোয়া করি। আর যারা নিবন্ধন এখনো করেন নাই, কোনোভাবেই ভাবার কোনো কারণ নাই যে সময় বাড়বে, এইটা ভাবার কোনো কারণ নাই। আপনারা এই সপ্তাহের ভিতরে নিবন্ধন করে ফেলবেন। যদি কারো কোনো ক্ষেত্রে অসুবিধা থাকে, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি, তাহলে অবশ্যই ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সহযোগিতা করার চেষ্টা করব সার্বিকভাবে। আপনারা যেখানেই যান কোনো অসুবিধা নেই। আমাদের সাথে যে সফর হয়, আমি বলবো শুধু ভার্চুয়ালি না, পারলে একটু অফিসে আসবেন, একদম সাক্ষাতে কথা বলবেন, ইনশাল্লাহ আশা করি যে আপনার
আরো সহজ মনে হবে হজের কার্যক্রমটা। এজন্য একজন হাজী সাহেবকে হজের কার্যক্রম যতটা সহজ করে দেওয়া সম্ভব আমাদের পক্ষে আমরা সর্বোচ্চ চেষ্টাটা করি যখন যতটুকু বুঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা প্রোগ্রামটা শেষ করতে যাচ্ছি, তারপরও সর্বশেষ যদি কারো কোনো প্রশ্ন এখনো আইসা থাকে তাহলে আমরা সে প্রশ্নটাও নিয়ে উত্তর দিয়ে আমরা আজকের মতো এখানে মিটিং সমাপ্ত করব। কোনো বিষয় আছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি একটু জানতে চাই, আমরা ওই রিয়াজুল জান্না জি ওইটা প্রবেশের ইয়েটা পাবো কিনা আমরা? জি জি প্রত্যেক হাজী সাহেবের জন্য রিয়াজুল জান্নাহ সার্বিক ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যদি আমাদের সাথে সফর হয় তাহলে আমরা করে দেব। আপনারা এখানে যারা আছেন শেষ মিনিটে একটু জিজ্ঞাসা করি, আপনারা কি নিবন্ধন করে ফেলছেন? মানে প্রাক নিবন্ধন বা প্রাক নিবন্ধনই, মূল নিবন্ধন তো এখন ওইভাবে শুরুই হয় নাই। আপনারা না, কি সবাই আমি অ্যাকচুয়ালি এখনো করিনি। আমরা দুজন এখন কোন প্যাকেজটা আমাদের জন্য ভালো হবে এটা আমি অবশ্য আপনাদের সাথে সরাসরি দেখা করে তারপরে হয়তো ফাইনাল করব। সময়টা একেবারে কম আব্দুল গফুর সাহেব। জি যেভাবেই হোক একটু সময় বের করেন, একটু কথা যদি আসতে পারেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, ভালো লাগবে। নর্মালি আপনি আপনার শারীরিক অবস্থা অনুযায়ী একটা প্যাকেজ চুজ করে নিবেন। আশা করি যে দ্রুত সময়টা শেষ হবে ইনশাআল্লাহ। জি জি। আর আর বাকিরা করে ফেলছেন আলহামদুলিল্লাহ? করেন না এরকম কেউ আছে? না, আমার ক্ষেত্র আমার ক্ষেত্র বাসার ভাই করেন নাই? না না, আমি করতে পারিনি। আমি নিয়ত করছি আর কি, মানে এবং বাসার ভাই তো টেনশনে আছিলেন। টেনশন হচ্ছে এখনো। ওই জিনিসটা কিছুটা ইয়া হয়েছে যে আসলে যদি একার ক্ষেত্রে ওটা এখন চিন্তা করতেছেন যে 26-এ করবো না 27-এ করবো, ওটা নিয়ে একটা কেস। দেখেন বাসায় বোঝাপড়া করেন, আল্লাহ যখন কবুল করবে তখনই যেতে পারবেন। বাকি যদি ফরজ হয়ে থাকে যত দ্রুত আদায় করতে পারবেন। ঈশা নামাজ ফজরের সাথে পড়া যাবে না, এটা হলো বিষয়। আমি এখনো করতে পারিনি। আমি একটু মাঝখানে একটু 1 মিনিট কথা বলি। জি জি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। জি, আল্লাহর ঘর তো আল্লাহর মেহমানকে আল্লাহ পাক তার নিজের ঘরে যাকে যাওয়ার জন্য তৌফিক দিবেন তাকেই যাওয়ার সুযোগ দিবেন। আমার বাসায় তো যে কোনো লোক আসতেই ঢুকতে পারে না। আমার পরিচিত জন বা আমার কাছে যারা প্রিয় তাদেরকেই আমি আমার ঘরে ঢোকার অনুমতি দেই। আল্লাহ পাকের ঘরে কিন্তু টাকা থাকলেই যাওয়া যায় না। কিন্তু আমার মনের আকুতি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমার সামর্থ্য ছিল না প্রথমবার যখন যাই, আমার কাছে টাকার জোগাড় ছিল না। আমি শুধুমাত্র আল্লাহর পুরো ভরসা করে শুধু নিয়ত করে প্রি রেজিস্ট্রেশনটাকে করে ফেলছিলাম। তারপরে দোয়া করতেছি সমানে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। এটা আসলেই মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, যেটা চিন্তা করি নাই, যেটা কল্পনাও করি নাই, সেই দিক থেকে সাহায্য আসছে, সেই দিক থেকে টাকার ব্যবস্থা হয়েছে এবং আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করে আসছি। এই 24 সালে যে গেছি আমার পরিবারে আমরা 4 জন, তখনও আমি যখন নিয়ত করছি তখন আমার হাতে টাকা ছিল না। কোনো একটা অ্যাসেট বিক্রি করে যাব চিন্তা করেছিলাম, অ্যাসেটটা বিক্রি হচ্ছিল না। প্রি রেজিস্ট্রেশন আগে 4 জনের করে ফেলছি, যে আগে অন্তত আমার তরফ থেকে যেটুকু চেষ্টা করা সেটুকু করি। নিয়ত করেছি আমি আগে প্রি রেজিস্ট্রেশন করে ফেলেছি, যাতে আমার শয়তানের ওয়াসওয়াসা বা আমার মন নফসে যেন আমারে পিছায় না দেয়। দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি এবং আলহামদুলিল্লাহ ওই অ্যাসেটটা আমার এক্সপেকটেশনের চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে। হওয়ার সাথে সাথে আমি ওই টাকা নিয়ে আমি অন্য কোথাও জানিস, টাকা সরাসরি আগে আপনার এজেন্সিতে আমি জমা দিয়ে আসছিলাম যে ভাই এই যে 4 জনের টাকা দিলাম যাতে আমার টাকা খরচ না হয়ে যায়, অ্যাডভান্স দিয়ে আসছিলাম। আমি এজন্য সবাইকে রিকোয়েস্ট করি যার মনে এতটুকু ইচ্ছা আছে হজ করব, প্রি রেজিস্ট্রেশনের টাকা তো মার যায় না, অন্তত পক্ষে প্রি রেজিস্ট্রেশন সবার আগে আগামীকালের মতো করে ফেলেন, দেখবেন যে একটা স্টেপ আগায় গেছেন। কারণ আল্লাহর ঘরে যাওয়ার জন্য শয়তান যেমন ধোঁকা দিতে থাকে, নফসও কিন্তু, নফসে আম্মারা যেটা, নফসও কিন্তু মানুষকে পিছু টান দিতে থাকে, নানান রকম মুসিবত, নানান রকম প্রলোভন, নানান রকম দুশ্চিন্তা দিতে থাকে। একটাও মানে এই কথার মধ্যে আপনাদেরকে আসলে বিরক্ত করতে চাচ্ছি না। আমি যখন 13 সালে হজে যাই, আমার এক ছেলে এক মেয়ে, ছেলে তখন এসএসসির ক্যান্ডিডেট আর মেয়ে হচ্ছে পিএসসির ক্যান্ডিডেট, প্রাইমারি বৃত্তি পরীক্ষার ক্যান্ডিডেট। আমার বাসায় কিন্তু কেউ নেই, আমরা 4 জন। আমি আমার ওয়াইফ হজের নিয়ত করে ফেললাম। আমার ওয়াইফ বারবার বলতেছে দেখো ওদের জীবনের গুরুত্বপূর্ণ 2টা পরীক্ষা সামনে। আমাদের হজ হয়েছিল সম্ভবত অক্টোবরে, আর ওদের পরীক্ষা হচ্ছে নভেম্বরে, হচ্ছে এই প্রাইমারি ফাইনাল পরীক্ষা, আর মার্চে হচ্ছে এসএসসি পরীক্ষা। ওই অবস্থায় তাদের দুজনকে বাসায় রেখে যেতে হবে। কাকে রেখে যাব? আমার বৃদ্ধ মা, উনি তো আর কিছু করতে পারেন না, ওদের দাদি আর কি, ওনাকে রেখে গেলাম, আর কেউ না। তো আমি
আমরা দুজন যে গেছি, এই যাওয়াটা আমাদের হাজারো রকম বাধা আসছে ছেলে মেয়ের কারণে, যে এদের পরীক্ষা, যদি ছেলের এসএসসি পরীক্ষা কোনো কারণে রেজাল্ট খারাপ হয়, যদি মেয়ের পরীক্ষা কোনো কারণে খারাপ হয়, কি জবাব দিব? আমি বলছি, আল্লাহ ভরসা, আল্লাহ বরকত দিবে, আমি নিয়ত করছি যাব। আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে দুজনেরই রেজাল্ট ভালো হয়েছিল। আলহামদুলিল্লাহ, এটা তো 13 সালের ঘটনা। তো আজকে আমার সেই ছেলেও কিন্তু এই 24 সালে ছেলে মেয়ে সহ আমরা হজ করে আসছি। আলহামদুলিল্লাহ ছেলে এসএসসি তো যেমন ভালো রেজাল্ট করছে, নটরডেম কলেজে ভর্তি হয়েছে, সেখানে ভালো রেজাল্ট করছে, পরে বুয়েটে পড়েছে, বুয়েট থেকে পাশ করে এখন সে সরকারি চাকরিও করতেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক, আমি বলি বাধা আসবে, সবার আগে নিয়ত করে প্রি রেজিস্ট্রেশনটা কালকের মধ্যে করে ফেলি যারা করিনি এখনো। জাযাকাল্লাহু আল্লাহ খাইর। আল্লাহ তৌফিক দান করুক। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, একদমই আসলে একটা কোশ্চেন না করলেই নয়, মানে আসলে ওই যে ভাইয়ের আসলে কথার সাথে মানে এটা আমার মধ্যে কনফিউশন তৈরি হয়ে গেল। সেটা হচ্ছে প্রি রেজিস্ট্রেশন যে বিষয়টা, এটা কি কোনো এজেন্সি নির্বাচন তো করা লাগে না মনে হয় নাকি? এটা জাস্ট কনফার্ম হওয়ার জন্য? না না, করতে হয়, কোনো এজেন্সির মাধ্যমেই করতে হবে। মানে প্রি রেজিস্ট্রেশন যার মধ্যে পরবর্তী রেজিস্ট্রেশনও কি মানে তার মধ্যে এরকম কিছু? তার মাধ্যমেই করতে হবে। জি, হ্যাঁ, তাহলে তো আমাকে মানে প্রি রেজিস্ট্রেশন করার আগে এজেন্সি নির্বাচন করতে হবে মানে অবশ্যই ফাইনাল। অবশ্যই অবশ্যই। আর আমি যেটা এই যে হজ ইয়াতে স্ট্যাটিস্টিক দেখতেছি, সেটা হচ্ছে যে ওই আপনার নিবন্ধিত যেটা মানে রেজিস্ট্রেশন যেটা বলতেছে, সেটা হচ্ছে 1900 আর 1200 সম্ভবত, এরকম 3500 সামথিং। তো এখন আসলে 1 লাখ 1.5 লাখ হাজি নিবে, তো এখন আসলে 1200 বা 3000 হাজি শুধুমাত্র এখনো নিবন্ধন করছে। তো আপনার কাছে কি মনে হয় যে 12 তারিখ কি একটু ডেট এক্সটেন্ড হবে না? কি মনে হয় মানে পরিসংখ্যান যেটা বলতেছে আর কি? আমরা আসলে শেষ দিন নিবন্ধন করতে খুব বেশি পছন্দ করি, সব কাজ শেষ দিন করতে পছন্দ করি। হ্যাঁ, এটা আমাদের একটা অভ্যাসের মধ্যে আছে। হ্যাঁ, তো যার কারণে যেমন আমার এজেন্সিতে অন্তত 100 জনের টাকা আছে, আমি একজনও নিবন্ধন করিনি, আমি আপনাদের সামনেই বলি। বাস্তবতা হলো এরকমের যে আমরা একটা সময় আমরা চাই গভর্নমেন্ট আরেকটু সময় দিক, আমাদের একটু বাড়াক, হাজী সাহেবরা একটু। যেমন আজকে লম্বা সময় ধর্ম মন্ত্রণালয়ের সাথে আমাদের মিটিং গেছে, আমরা বলছিলাম যে আপনারা নিবন্ধনের টাকাটা 2 লাখে নিয়ে আসেন, এত টাকা তো এই মুহূর্তে লাগতেছে না। তো হাজী সাহেবদের উপরে এইভাবে চাপ দিয়ে কি লাভ? তো এটা করে কিনা, কোনোভাবে একটু সুবিধা নেওয়া যায় কিনা হাজী সাহেবদের জন্য, এই চেষ্টা করা হচ্ছে। অলরেডি আমাদের কাছে 30 থেকে 35 হাজার লোকের টাকা জমা হয়ে গেছে এজেন্সি ওয়ালাদের কাছে, কিন্তু আমরা জমা দিচ্ছি না। মানে এটা গভর্নমেন্টকে একটু চাপে রাখার জন্য, ঠিক আছে? আর কিছুই না, বাকি এটা হয়ে যাবে। বাকি এবছর হাজি 55,000-এর মতো, হাজি খুব কম। জি, একদল দেশ দিয়ে পালাইছে, আর একদল নির্বাচন করে এমপি মন্ত্রী হবে, এই জন্য অপেক্ষায় আছে, এই আর কি, সবাই ব্যস্ত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি একটু পরিসংখ্যান থেকে একটু মানে একটু হয়ে গেছিল। বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন? ফারুক মেহেদী সাহেব বা মনে মাঝে মাঝে স্পিকার ওপেন হচ্ছে, এই কারণে বলতে। জি, আসসালামু আলাইকুম। আমার আরেকটা একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনাদের হচ্ছে যে প্যাকেজ গুলো আপনারা অলরেডি দিয়ে দিয়েছেন, হ্যাঁ, তো এইগুলো থেকেও কি মানে আরো কাস্টমাইজ করার কি কোনো সুযোগ থাকছে? এটা হলো 1 নম্বর প্রশ্ন। কাস্টমাইজ বলতে কি বুঝাইছেন? দেখা যাচ্ছে যে এইগুলো থেকে যদি কেউ ফার্দার কাস্টমাইজ করতে চায়, দেখা যাচ্ছে যে রুমের বিষয়ে যে মানে দেখা যাচ্ছে যে কে কোথায়, মানে দেখা যাচ্ছে যে এক জায়গায় 2 জন থাকলাম, আরেক জায়গায় দেখা যাচ্ছে যে 3 জন, বা এইরকম যে না আমি মক্কায় বা 2 জন থাকলাম, দেখা যাচ্ছে যে আমি মদিনা বা এরকম 3 জন থাকলাম, মানে এই জাতীয় কাস্টমাইজ। আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপনাদের যারা দূর থেকে পেমেন্ট করতে চাবে, দেখা যাচ্ছে যে সবাই তো ঢাকা শহরে থাকছে না, হ্যাঁ, দেখা যাচ্ছে যে যারা ঢাকার বাইরের থেকে রেজিস্ট্রেশনটা করতে চাচ্ছে, ওরা মানে কিভাবে মানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা যাবে? হ্যাঁ, ওই ক্ষেত্রে কোনো অ্যাকাউন্ট নাম্বার আছে কি, বা ওইটার প্রসেসটা কি, আর ওইখানে না গিয়ে রেজিস্ট্রেশন যদি করতে চায়? আমাদের সকল বইগুলোই প্রিন্টেড, আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপে আপনি আপনার কাগজগুলো, যেমন এনআইডির কপি, পাসপোর্টের কপি, আপনার 1 কপি ছবি এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি শুধুমাত্র প্রথমে 30,000 টাকা জমা দিলে আপনি যে কোনো ব্যাংকিং টাইমে আধা ঘন্টার ভিতরে আপনার মোবাইলে SMS চলে যাবে, নিবন্ধনটা হয়ে গেছে কোনো ব্যাংক থেকে। আপনি ওখানে একটা নাম্বার পাবেন, একটা ট্র্যাকিং নাম্বার পাবেন, আপনি আপনার গুগলে ঢুকে আপনি সার্চ দিয়ে আপনি ডিটেলস দেখতে পারবেন যে কিভাবে কি হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা হলো একটা বিষয়। আর হ্যাঁ, কাস্টমাইজ করার একদম নভেম্বরের শেষ পর্যন্ত সুযোগ থাকবে। এখনো যারা প্যাকেজ নির্বাচন করতেছেন তারাও পরিবর্তন করলে নভেম্বরের শেষ পর্যন্ত এটা করতে পারবেন। সালামু আলাইকুম ভাইজান। আসসালাম। জি ভাই, আশরাফুল বলছিলাম যশোর থেকে।
জি জি আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি যদি মিনায় যদি জোন 2 তে যাই, আর জি যদি সার্ভিস ওখানে কি সিলেক্টেড আপনার আপনার সার্ভিস প্লাস নাকি আছে ওখানে এ নেওয়া যাবে? বুঝি নাই, আবার একটু প্রশ্নটা করতে হবে। প্রশ্ন হচ্ছে, আমি আমি যদি ক্যাম্পটা মিনার জোন 2 তে নিই, জি সেক্ষেত্রে আপনার ওইখানে সার্ভিসটা কি ডি ডি প্লাসই থাকবে নাকি এলো বিসি বা এ ক্যাটাগরি সার্ভিস নিতে হবে, এরকম কোনো প্রথম অপশন নাকি প্রথম সিলেক্টেড বিষয়টা হলো না? আমরা জোন টুতে করবোই না, কারণ এখানে কোনো মানে বাঙালি প্রায় নাই বললেই চলে, হয়তো খুব সামান্য 200-300 বাঙালি পুরা জোন টুতে পাওয়া যাবে। আমরা জোন টুতে আমরা করবোই না, এটা হলো প্রথম বিষয়। যদি কেউ এইভাবে নির্দিষ্ট করে বলে, তাহলে আমরা হয় জোন 1-এ করবো, না হলে জোন 5-এ, এই দুইটার ভিতরে আমরা সীমাবদ্ধ। এর বাইরে জোন 2, 3, 4 এটা নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি না, নানাবিধ সুবিধা অসুবিধাগুলো আছে সেই জন্য। ও আচ্ছা আচ্ছা, সরকারি প্যাকেজ তো হলো জোন 2 দিয়ে একটা করছে দেখলাম, সেই জন্য আর কি জিজ্ঞাসা করা। না, বুঝতে পারছি জি। সরকারিটা হলো সরকার, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের একটা হিসাব আছে আলাদা, ওদের জোন সিলেক্টেড। ওরা ওই সৌদি গভর্নমেন্ট যেভাবে দিবে গভর্নমেন্টকে ওইভাবেই যেতে হবে, গভর্নমেন্টের কোটাও আলাদা, গভর্নমেন্টের স্পেসও আলাদা। ও আচ্ছা আচ্ছা, তো ওইখানে আপনার খরচটা মানে ডিফারেন্স কতটুকু, মানে জোন 2 আর জোন 5 এ, এটা যেহেতু আপনার মিলাই হচ্ছে ভাইজান এটা বলছি এটা জোন জোন 5 এ। জোন 2, 3, 4 এর খরচ সম্পর্কে আমার এই মুহূর্তে আইডিয়া নাই, আমি আপনাকে মুখস্থ কিছু বলতে চাচ্ছি না, কারণ যেহেতু ওইটা নিয়ে আমি কাজ করি না, সেই হিসেবে ওদের ক্যালকুলেশনটাও আমি করিনি। ঠিক আছে, আপনার কাছে একটু মানে জানতে চাই, আপনার জোন 5 এ যেহেতু আপনি বললেন 75% হচ্ছে হলো নতুন মিনায় অন্তর্ভুক্ত, তাহলে কি সেটা কি হজের মানে হবে আর কি, মানে হজ হবে তো, আপনার মিনায় অবস্থান হবে তো? মনে হয় প্রশ্নটার উত্তর আমি দিয়েছি, যে এখনো পর্যন্ত কোনো ওলামায়ে কেরাম এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করেন নাই, এটা তো দীর্ঘদিন ধরে চলছেন, সবাই এটার সাথে একমত যে যেহেতু এটা হুকুমে মিনার ভিতরে নিয়ে নেওয়া হয়েছে, অতএব এখানে হজ করলে কোনো দম দিতে হবে না, কোনো অসুবিধা হচ্ছে না, এখনো পর্যন্ত কোনো দ্বিমত আসে নাই। যে ভবিষ্যতে যদি আসে তাহলে আমরাও সেভাবে প্রস্তুতি নিব এবং হাজী সাহেবদেরকে অবহিত করব। ঠিক আছে ভাইজান, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমাদের আহনাফের মতে, যারা হানাফি মাযহাবের অনুসারী আছে, তাদের মতে কেউ যদি মিনাও নাও যেতে পারে তাহলেও কিন্তু তার উপরে দম আসে না। কারণ মিনাটা হচ্ছে ওয়াজিব, মানে সুন্নত আমল। দম আসে হচ্ছে ওয়াজিব তরক হইলে সেক্ষেত্রে দম আসে। তাহলে আমরা আজকের মতো এখানে প্রোগ্রাম শেষ করতেছি। জাযাকুমুল্লাহ খায়ের, আপনারা লম্বা সময় দিয়েছেন এবং অনেক আলোচনা হয়েছে, সবাই স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছেন। যে কোনো বিষয় আমাকে বা মুফতি আব্দুল্লাহ ফরহাদকে ইনবক্সে আপনারা নক দিলে সার্বিক সহযোগিতা আপনাদের জন্য সবসময়ের জন্য থাকবে। কোনো প্রশ্ন থাকলে আমাদের পেজের ইনবক্সে অথবা আমাদের পার্সোনাল ইনবক্সে প্রশ্ন করে রাখবেন, দ্রুত সময় আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব, যার দ্বারা আপনারা হয়তো কিছুটা হলেও উপকৃত হবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। যে কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর সবাইকে দাওয়াত থাকবে আমাদের অফিসে আসার। আর যে যেখান থেকেই যান, আল্লাহ তাআলা সকলকে হজ্জে মাবরুর নসিব করুক। আমিন। আমিন।